প্রথমে আমার পরিচয় দিয়ে দেই। আমি মনির, অনার্স প্রথম বর্ষের ছাত্র। লেখাপড়ায় খুব ভালো না হলেও ততটা খারাপও না। তবে একদিক দিয়ে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমার চেয়ে বেশি শয়তানি আর কেউ করতে পারবে না। বাপ মায়ের ছোট সন্তান তো, তাই আদরটাও বেশি ভাই। আর বাদরও হয়েছি সেই হিসেবেই। আর এটা কি করছি, আমার খারাপ দিকে আমি নিজেই বলছি। আপনারা আবার বিশ্বাস করেন না, আমি ঢপ মারলাম। কোন গল্পে আসি। অনেক উত্তেজনার একটা দিন আজ আমার কাছে, কারণ আজ আমার ভার্সিটি লাইফের প্রথম দিন। সেই ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন আমার, ভার্সিটিতে যাবো, একটা প্রেম করবো, গার্লফ্রেন্ডের নিয়ে পার্কে হাত ধরে যাবো। এসব কথা ভাবতেই কেমন যেন খুশি খুশি লাগতেছে। আমার ভাবনায় শুধু ভার্সিটির সুন্দর সুন্দর ময়দা সুন্দরীরা। আমি এসব ভাবছি এমন সময় মা আমার রুমে আসলো। এই শতান, তুই কি করছিস এখানে? কিছু না তো আম্মু, এমনি শুয়ে আছি। এত খুশি খুশি লাগতাছে কেন তোকে? কই আম্মু, না তো। জানি তো, যে কোনো শয়তানি বুদ্ধি এখন তোর মাথায় ঘুরতেছে। আম্মু তুমি এটা বলতে পারলা? আমি তো অনেক ভালো ভদ্র ছেলে না? হ্যাঁ জানি তো, তুই আমার সেই ভদ্র ছেলে। তোর জন্যই তো প্রায় প্রায় মানুষের কাছে কথা শুনতে হয় আমাদের। আমি তো কিছু করি না, ওরা ভুল ভেবে আমার নামে নালিশ করে। তোকে আর বলতে হবে না, আমি যেটা ভালো করেই জানি। আর শোন, জি আম্মু বলো। আজ প্রথম ভার্সিটিতে যাচ্ছিস, কোনো রকমের শয়তানি করবি না, সিনিয়রদের সম্মান দিবি। তোমার বলতে হবে না আম্মু, আমি অনেক ভদ্র হয়ে থাকবো। একই কথা তুই কলেজ লাইফেও বলেছিস। আর আম্মু তোমার ছেলেকে তুমি এভাবে বলতে পারলা? এই, তুই কি আমাদের মান সম্মানের কথা একটুও ভাবিস না? কেন ভাববো না আম্মু, অবশ্যই ভাবি। তাহলে এরকম শয়তানি কাজ করিস কেন? আচ্ছা ঠিক আছে, এই বললাম আজ থেকে আর কোনো দুষ্টুমি করবো না, ভদ্র হয়ে থাকবো এবার, ঠিক আছে? যদিও মুখে বলতাছি ঠিক আছে, কিন্তু মন থেকে সায় দিচ্ছে না। আম্মু তুমি এভাবে বলতে পারলা? হয়েছে, এখন বেশি কথা না বলে খেতে আয়, খেয়ে ক্লাসে যা। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আম্মু চলে গেল। আমি বুঝতে পারি না সবে আমার নামে বাসায় বিচার দেয় কেন। আচ্ছা ভাই আপনারাই বলেন, আমি না হয় কলেজ প্রিন্সিপালের মেয়েকে একটা লাভ লেটার আর একটু হাতটাই ধরছি, এটা কি কোনো দোষ হলো? পাশের বাসার রহমত আঙ্কেলের গাছ থেকে না হয় দুটা গোলাপ নিয়ে গিয়ে ওনার মেয়ে রুমাকে প্রেমের প্রস্তাব করেছিলাম, এটা কি কোনো দোষের কথা? আপনারাই বলুন। আমার মতো একটা ইনোসেন্ট ছেলের নামে ওরা এই অপবাদ দিল, কিভাবে লাগায়? আসলে আমার সবাই জেলাস করে, এই জন্য এরকম ছোট কাহিনী নিয়ে ওরা আমার বাসায় বিচার নিয়ে আসে। না, আর এভাবে থাকা যাবে না। চলেন প্রথমে ভার্সিটি আজ একটু তাড়াতাড়ি যাই। আমি গিয়ে রেডি হয়ে খেয়ে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। আজ প্রথম দিন, তাই একটু ভদ্র হয়ে গেলাম। আমার চেয়ে ভালো আর ভদ্র ছেলে এই ভার্সিটিতে একটাও নেই, এমন ভাব নিলাম। ভার্সিটির সামনে গিয়ে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। আমি নিজেই নিজেকে সাব্বাস দিলাম। বিসমিল্লাহ বলে ডান পাটা দিলাম কলেজের ভেতর। আহা কি ভালো লাগছে, সব কিছু পূরণ হয়েছে। এখন একটা মাইয়া মানুষ পাইলেই হয়, কিন্তু ওটা এখন করা যাবে না। এখন এমন ভদ্র হয়েই কয়েকদিন থাকতে হবে। আমি ভেতরে যাচ্ছি, এমন সময় একটা মেয়ের ডাক শুনলাম। আমি ডান দিকে তাকিয়ে দেখি একদল মেয়ে নামক ছেলে আমার ডাকছে। মেয়ে নামক ছেলে বলতে মানুষটা মেয়ে, কিন্তু আচার ব্যবহার দিয়ে মনে হচ্ছে ছেলে। আমি ভয়ে ভয়ে কাছে গেলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। নাম কি? জি আমি মনির। মুনতাহা বলল ফার্স্ট ইয়ার নাকি? আমি বললাম জি আপু। আচ্ছা ঠিক আছে যা। আর শোন, আমরা তো সিনিয়র, সেকেন্ড ইয়ারে পড়ি, আমাদের দেখলে সম্মান দিবি। জি আপু। ওরা কয়েকদিন যেতে দিই, তারপর দেখ ঠিক আছে সালাম, মনে মনে বললাম। আমি ওখান থেকে চলে আসলাম। তবে মেয়েকে এরকম হলে কি হবে দেখতে, কিন্তু একদম ঝাক্কা ঝোর পড়ে। কিন্তু বড় আপু হয় তাই নজর দেওয়া যাবে না, না হলে আবার শিবলবা কোমাতে রোগ ধরবে আমায়। আমি আর বেশি কিছু না ভেবে ভেতরের দিকে গেলাম। সোজা ক্লাসে গিয়ে ঢুকলাম। ওরে মামা, কি সুন্দর সুন্দর ফুলটুসি বসে আছে। কোনটারে সাইরা কোনটারে দেখবো, খুশির ঠেলায় আমার তো একদম করুণ অবস্থা। না থাক, আজকে আমি একদম ভদ্র ছেলে, এগুলোর দিকে তাকানো আজকে আমার জন্য হারাম। তোরা থাক কয়েকটা দিন যা, তারপর তোদের হালাল করব। কিন্তু ভার্সিটিতে আমি একা, তাকে ফ্রেন্ড বানাতে হবে। দেখতে পেলাম মাঝের বেঞ্চে একটা ছেলে একাই বসে আছে। যদিও এখনো ফ্রেন্ডশিপ হয়নি, তবে মুখ দেখে বুঝতে পারলাম এই শালা আমার মতো হারামি আছে।
কীভাবে যেন মেয়েদের দিকে তাকাচ্ছে। কিছু না বলে সোজা ওর পাশে বসলাম। হাই, আমি মনির। ও হাই, আমি মিনহাস। তো কেমন আছো? ওই, আমি কি তোর গার্লফ্রেন্ড হই নাকি তোর, যে আমায় তুমি করে বলতেছিস? আমরা ফ্রেন্ডস, ওর ডিরেক্ট তুই। বাহ, তোর সাথেই আমার জমবে। ফ্রেন্ড? ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড। তুই আর আমি এক সুতোয় গেঁথে গেলাম। এমন কথাতে ও আমার দিকে একটু তাকালো। ও মনে হয় বুঝতে পারছে যে ওর থেকে আমিও শয়তানিতে কম যায় না। হয়ে গেলাম বেস্ট ফ্রেন্ড। পরে আরও কয়েকজনের সাথে পরিচয় হলো। যাই হোক, ভালোই একটা ফ্রেন্ড সার্কেল হলো। এই মনির, দেখ সামনের মেয়েটা কি সুন্দর। আজকের দিনে এসব আমার জন্য হারাম, তাই দেখতে ইচ্ছে করলেও দেখতে পারবো না। কেন? আম্মু বলেছে প্রথম দিন কলেজে যাচ্ছিস, তাই একটু ভদ্র হতে, তাই আজকে আমি ভদ্র ছেলে। এ, আসছে কি ভদ্র রে, শয়তানের বাপ তুই। এই, এটা তুই কিভাবে বুঝলি? বন্ধু, রতনে রতন চেনে, সুরে চেনে কচু, তাই শয়তানে শয়তানরে চেনে। এটা কিন্তু তুই একদম ঠিক বলছিস। বাদ দে, মেয়ে দেখ, আর স্যার আসছে, ক্লাস কর। প্রথম দিনের ক্লাস তো, তাই সেভাবেই হলো। ক্লাস শেষ করে আমি আর মিনহাস বাইরে আসলাম। মিনহাস, আজ আর ক্যাম্পাসে দেরি করবো না, আজ তাড়াতাড়ি বাসে চলে যাব। কেন রে, প্রথম ভার্সিটি, একটু মজা করবি না? না, আজকে আমি ভদ্র পোলা। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ভাই, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। আমি ওকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় কলিং বেল বাজাতেই আমার দরজা খুলে দিল। আরে আমার লক্ষ্মী ছেলে চলে আসছে। আসো বাবা আসো। হ্যাঁ আম্মু, আসছি। তা আজকে কোনো বিচার আসবে না বাসায়? কেন আম্মু? না, তুই যেখানে যাস সেখানে থেকে নতুন কিছু ঘটনা উদ্ঘাটন করিস, আর আমাদের সেটা পরখ করতে হয়, তাই জিজ্ঞাসা করলাম। আম্মু, আমি তোমার ভদ্র ছেলে না, তুমি আমার আম্মু হয়ে এভাবে বলছো? ন্যাকামো বাদ দিয়ে চা ফ্রেশ হয়ে আয়। না, আজকাল আর একটু কান্না করে আমার মাকে ব্ল্যাকমেল করতে পারে না। এখন নতুন কিছু ভাবতে হবে। আমি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে রুমে গেলাম। রুমে শুয়ে শুয়ে শুধু ফুলটুসিদের কথাই ভাবছি। না, কাল থেকে আমার মিশন শুরু করতে হবে। একটু বাইরে গিয়ে ঘুরে সন্ধ্যায় বাসায় আসলাম। বাসায় এসে খুবই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে এসে আম্মুর ডাক। এই মনির, তোর ক্লাস কয়টায়? 10টায়। তো ক্লাসে যাবি কখন? 11টায়? 9:30 বাজে। কি বলো আম্মু, আগে বলবো না? আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দিলাম দৌড়। ভার্সিটির সামনে গিয়ে গেট দিয়ে যেই ঢুকতে যাবো, এমন সময় হিটটিস, বোঝেন নাই কার সাথে যেন ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। চোখ তুলে উপরে তাকিয়ে দেখি সেই বড় আপু। আপুরে দেখে আমার মনের মধ্যে শাহরুখ খানের সে বিখ্যাত মুভি DDLJ যে শাহরুখ খানের চলে আসলো। কি সুন্দর লাগতেছে আপুরে, মনে হচ্ছে পড়ি। কিন্তু হঠাৎ কোথা থেকে রাগ হওয়ার শব্দ পেয়ে শাহরুখ আমার মন থেকে পালিয়ে গেল। আর একবার তাকিয়ে দেখি আপু শুধু রাগে ফুঁসতেছে। আমার ভেতরটা 110 ডিগ্রি জ্বরের কাঁপুনি শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম আপু। ওই, উঠে দাঁড়া। সরি আপু। চুপ কর, আবার কথা বলছিস? আমি এখন ব্যস্ত আছি, তাই তোকে কিছু বলছি না। তুই পরে আমার সাথে দেখা করবি, আমি এর বিচার করে ছাড়বো। বাপরে, এটা মেয়ে না ধানি লঙ্কা? যেভাবে আমায় হুমকি দিল তাতে তো আজকে আমার খবর করেই ছাড়বে। কি করি এখন? এসব চিন্তা করতে করতেই ক্লাসের দিকে চললাম। ক্লাসে গিয়ে বেঞ্চে বসে ভাবতেছি কি করব। কি রে মনির, কি ভাবতেছিস এত? কার উপর ক্রাশ খাইছিস নাকি? ও তুই আসছিস? আমি অনেক প্রবলেমে আছি রে। কি প্রবলেম? আরে ওই বড় আপু আজকে হুমকি দিয়ে গেছে। কোনো বড় আপু নাম কি? আরে নাম তো জানি না, দাঁড়া আমি তোকে সব খুলে বলছি। তারপর আমি মিনহাসকে সব খুলে বললাম। শেষে দেখি আমার চেয়ে মিনহাস বেশি চিন্তা করতেছে। আমায় ও সান্ত্বনা দেবে কিসের, কি আমি ওরে সান্ত্বনা দিতেছি? তো এখন কি করবি তুই? সেটাই ভাবতেছি। মাম্মা, পাইছি বুদ্ধি। কি বুদ্ধি? আমি ভার্সিটি থেকে পালাবো, তাহলে তো আর আমায় দেখতে পারবে না। ভালো বুদ্ধি, যা তাড়াতাড়ি চলে যা। আমি ক্লাসটা করে বাইরে বের হচ্ছি, আমার সঙ্গে একটা ফুলটুসি এসে হাজির। এখন আসি অনেক টেনশনে, আর ওরে এখনই আসতে হলো। আমার টেনশনে এখন আমি ওরে একদম পেতনির মতো দেখতেছি। হাই, হ্যালো। আমি মীরা। তো আমি মনির। কেমন আছেন? আজকে ভালো নাই, তাই বাই। যদি বেঁচে থাকি তাহলে কাল কথা হবে, বাই। দিছি কি দৌড়, আমারে আর কে পায়। আরে শুনুন। আস্তে আস্তে আমি গেটের কাছে আসলাম।
চারপাশে একটু ভালো করে তাকালাম, না কোথাও দেখতেছি না সেই বড় আপুকে। গেট দিয়ে বের হয়ে সোজা বাসার উদ্দেশ্যে দিছি এক দৌড়। এক দৌড়ই আমি পাগার পার বাসায় এসে হাঁপাইতেছি। কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। জানি আমার এই অবস্থা দেখে আম্মু এখন হাজারটা প্রশ্ন করবে। এই তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? নিশ্চয় আবার দৌড়ানি খাইছস। আর বলো না আম্মু, কি যে ভয় পাইছি আজকে। ভয় পাইছিস তুই? তোর মতন শয়তানে আবার ভয় পায়? আমি আম্মুর মুখের দিকে একটু তাকালাম। তোমার একটা প্রশ্ন করে আম্মু। বারণ করলে কি করবি না? না তা না। আমি জানি তোকে বারণ করলেও বলবি। কি বলবি বলে ফেল। আচ্ছা আম্মু, তুমি শিওর তো যে আমি তোমার পেটের ছেলে? ওই তুই আমার পেটের ছেলে না হলে তোকে এতদিন থেকে খাওয়াইতাছি কেন? আর তোর পেছনে এত টাকা খরচ করতাছি কেন? না মানে অনেকেই তো আছে যারা অন্যের ছেলে মেয়েকে। ওই হারামি, যাবে এখান থেকে। বুঝতে পারছি মহল গরমের দিকে যাচ্ছে, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, না হলে আবার বোমা ফাটতে পারে। তাই আগে ভাগেই কেটে পড়লাম। কিন্তু আমি কি সত্যি আমার বাবা মায়ের? না, এটা প্রমাণ করে দেখতেই হবে। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে বাইরে গেলাম। বাইরে ঘুরে এসে খাবার খেয়ে রুমে শুয়ে ফোনে পাবজি খেলতেছি। এমন সময় কোনো এক আননোন নাম্বার দিল আমার গেমের 12টা বাজিয়ে। রাগে ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু না, অনেক কান্নাকাটির পর আম্মু এই ফোনটা কিনে দিয়েছে। এটা নষ্ট হলে আর ফোন পাবো না, তাই এটা ফোনকেই দিনে 3বার থুতু দিয়ে ভালোভাবে মুছে চকচকে করে রাখি। ইচ্ছা নাই, তারপরে ফোনটা ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। তোর হ্যালোর গুষ্টি মারি। ওই, তোরে যে দেখা করতে বললাম, তুই দেখা করলি না কেন? সরি, কে বলছেন আপনি? আমি ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনিস নাই? আমি মুনতাহা। কোন মুন্তাহা? সকালে যে ধাক্কা দিলি, মনে নেই? ওরে মোর খোদা, ও কে আসিস রে মোরে বাচ্চা! এই ডাইনি আমার নাম্বার পাইলো কই? আমি শেষ। আমার হার্টবিট একদম চরম পর্যায়ে চলে গেছে। ও আপু, আপনি? আসলে সরি আপু, আমার খুব পেট ব্যথা করছিল, তাই আগেই বাসায় চলে আসছি। আপনার সাথে দেখা করার কথা মনেই ছিল না। ওই, আমাকে একদম অজুহাত দিবি না। মিনহাজ আমাকে সব বলেছে। ওরে মিনহাজ রে, ঘরের শত্রু বিভীষণ। দাঁড়া, তোর দেখা পাই, তোরে বুঝাও আমি দুমু মনির কি জিনিস। কি রে, মুখে কি টোপা পড়ছস? কথা বলছিস না কেন? আসলে আপু ওই আর কি, মানে কাল সকালে আমার সাথে দেখা করবি, না হলে তোর পা ভেঙে হাতে ধরাই দেব। বুঝতে পারছস আমি কি বলছি? জি আপু। আর কিছু না বলে ফোন কেটে দিল। যদিও এতক্ষণ ভালো ছিলাম, কিন্তু আবার সেই ভয় এসে মনের মধ্যে ভর করে বসলো। আল্লাহই জানে কাল কি হয়। কালকের ভয়ে তো ঘুমটাও ভালো করে আসছে না। তারপরে ঘুমালাম। সকালে আমার ডাকে ঘুম থেকে উঠলাম। কি রে, ভার্সিটি যাবি না? কিউট কিউট মাইয়াগুলোর জন্যই তো যাইতে ইচ্ছা করতেছে, কিন্তু একটা ডাইনি আছে, ওর কারণে তো যাইতে ইচ্ছা করতেছে না। তোর মতন বাদরকে আবার ডাইনি ধরে? আম্মু আবার শুরু করলা? আচ্ছা ঠিক আছে, কি হয়েছে আমায় খুলে বল। আমি আম্মুকে সব খুলে বললাম, কারণ আম্মু আমার বেস্ট ফ্রেন্ড। আম্মুর সাথে আমি সব শেয়ার করি। ও এই কাহানি? আরে কিচ্ছুই হবে না, তুই যা। কিন্তু আমার খুব ভয় করতেছে আম্মু, এটা খুব ডাইনি। আমি বললাম তো তুই যা, তোর কিছুই হবে না। তুমি ভরসা দিচ্ছ তো? হ্যাঁ, আমি ভরসা দিচ্ছি, তুই যা। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর করার, আজকের দিনটা নাও। যদি যাইতে চাইতাম তাহলে বাসায় ভালোভাবে আম্মু থাকতে দিত না, সারাদিন বকতো। বকা খাওয়াচ্ছে, বরং ভার্সিটি যাই, ওখানে ফুলটুসিগুলোরও দেখতে পারবো। যথা নিয়মে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি ভার্সিটিতে। কিন্তু আমার মনে শুধু একটাই ভয়, ওই মুনতাহা ডাইনের। আমি আস্তে করে গেট থেকে একটু উঁকি দিয়ে দেখলাম যে কোথাও দেখা যায় নাকি ওই কুন্ডিকে। না, নেই। যাওয়া যায় তাহলে ভেতরে। আমি আমার মুখ কোনো রকম আড়ালে লুকিয়ে তাড়াতাড়ি ক্লাসের ভেতর গেলাম। গিয়ে দেখি মিনহাজ বসে বসে, সেই গিয়ে দিলাম একটা লাথি। কিরে, এভাবে মারতেছিস কেন? এই তুই ফ্রেন্ড নাকি আমার শত্রু বল? কেন? আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমরা দুই বন্ধু একে অপরকে ছাড়া চলতেই পারি না। হয়েছে, আর ভাব দেখাতে হবে না। তুই শালা আমার কেমন ফ্রেন্ড তা জানা হয়ে গেছে। এই তুই মুনতাহা আবুকে কি বলছিস? কোন মুনতাহা আপু? এখন চিনিস না শালা? কোন মুনতাহা আপু? অনেকটা দিতে হবে। আরে ও হ্যাঁ, চিনতে পেরেছি। কই, আমি কিছু বলি নাই তো। আহা, ন্যাকা শাস্তেছিস এখন?
আমি কেন ক্লাস না করে চলে গেছি বলিস নাই? আমার ফোন নাম্বার কার কাছে পেয়েছে? নাউজিবিল্লাহ, এসব ডাহা মিথ্যা কথা। মিথ্যা কথা, তাই না? আচ্ছা দাঁড়া, শুনলাম তুই হৃদিতারে নাকি নতুন জিয়ে বানাইছস। খারা, তোর প্রেম ছুটাইতেছে। এই মামা, মামা, এরকম করিস না। অনেক কষ্টের পর একটা জিএফ খুঁজে পাইছি। আচ্ছা, আমি তোরে সব খুলে বলতেছি। বল। কাল তুই চলে যাবার কিছুক্ষণ পর মুনতাহা আপু আমার কাছে এসেছে। তারপর তোর কথা জিজ্ঞাসা করেছিল। আমি বলছি জানি না। তারপর উনি বললেন যে আমি না বললে নাকি প্রিন্সিপালকে বলে দেবে যে আমি ওনাকে টিজ করেছি। তাই সেইভাবে বলে দিয়েছি। তো তুই আমার নাম্বার দিলি কেন? এই ক্ষেত্রেও একই কাহিনী। তুই আমার বেস্ট ফ্রেন্ড না? আমি কি? চুপ শালা, আমি যে কি প্যারার মধ্যে আছি সেটা আমিই জানি। আরে তুই এত চাপ নিস কেন? আমি আছি তো। থাক ভাই, তোরে আর লাগবো না। অলরেডি আমায় একটা বাস দিয়েছিস, তারপরও সেটা অছিলা। আর লাগবে না, আল্লাহই জানে। দেখা হলে মুনতাহা আপু কি বলে। ওই শোন, এটা ক্লাস করে আমি পালিয়ে বাসায় চলে যাব। মুনতাহা আপু জিগালে কিচ্ছু বলবি না। আচ্ছা ঠিক আছে। আমি ক্লাসটা শেষ করে লুকিয়ে লুকিয়ে বাড়ি যাচ্ছি। গোটা ক্যাম্পাস পার হয়ে গেট দিয়ে বের হলাম। কি শান্তি লাগতেছে এখন। আমি খুশি মনে বাসার দিকে পা বাড়াবো, কে যেন পেছন থেকে এসে আমার শার্টের কলার ধরে ফেলেছে। পেছনে তাকিয়ে পুরো 440 ভোল্টের শক খাইছি আমি। ওরে, এ তো যায়নি, মানে মুনতাহা আপু। এই মাইয়া কোথা থেকে বের হলো? কি হলো বাছা, পালিয়ে যাচ্ছ? না মানে আপু, কি যে বলো না, আমি পালাতে যাব কেন? ও তাই না? হ্যাঁ, তা আপু তুমি এখানে কেন? আমি জানি তুই আজকেও পালিয়ে যাবি, তাই তোর জন্য ভাত পেতে বসে আছি। আমি তো পালাচ্ছিলাম না আপু, আমি একটু দরকারি কাজে ওই সামনের মার্কেটে যাচ্ছিলাম। ও তাই? হ্যাঁ, আচ্ছা তুমি যাও, আমি মার্কেট থেকে এসে তোমার সাথে দেখা করছি। আহারে, আমারে কি বোকা পাইছো? আমি তোরে ছেড়ে দেই আর তুই পালিয়ে যা, তাই না? না আপু, আমি পালিয়ে যাব না তো। সেটা বুঝতেই পারছি। এখন চল আমাদের সাথে। তোর দরকারি কাজ পরে, আগে আমার দরকারি কাজ শেষ করে নেই। আর কোনো কথা বলার সুযোগই দিল না, আমার সোজা ক্যাম্পাসের এক কোণে নিয়ে গেল। বস এখানে। না থাক। তোকে বসতে বলছি না আমি? বলতে দেরি বসতে দেরি নেই। আচ্ছা বল, এখন কি হয়েছে? কই কিছু হয়নি তো। আমার ভয়ে এরকম পালিয়ে বেড়াচ্ছিস কেন? না মানে আসলে। বুঝতে পারছি, তার মানে তুই আমার ভয়ে পেয়ে এইরকম পালিয়ে বেড়াচ্ছিস। আমি তাহলে এখন তোকে কি শাস্তি দেব বল? আরে এখানে মুনতাহা আপু একাই বসে আছে, আমি এত ভয় পাচ্ছি কেন? উনি ভয় পাবে আমায়, একটু পার নিতে হবে। শাস্তি দেবে মানে? আমি কি ইচ্ছা করে ধাক্কা দিয়েছি তোমায়? তুমিও তারাই ছিলা, আমিও ছিলাম, তাই না দেখে ওটা হয়ে গেছে। এতে শাস্তির কি আছে? ওই, তোর তো কথা অনেক ফুটেছে। খাড়া। মুনতাহা আপু ব্যাগ থেকে ফোন বের করে কাকে জানি ফোন করলো। আর আপনাদের কি বলবো রে ভাই, 5 মিনিট পর পুরো গ্যাং চলে আসলো। সবাই আছে মোটামুটি, কিন্তু দুইটা হাতি আছে। এদের একজন যদি আমার একটা চিপা দেয়, তাহলে আর আমার হার বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তবে আমি ভাবতেছি, এরা বিয়ে করে এদের স্বামীর সাথে থাকবে কেমনে? আর কোন হতভাগা এরা বিয়ে করবে? ওই কি ভাবতেছিস? না কিছু না। হ্যাঁ, এখন বল, কি যেন বলতেছিলি? কে আমি? কই না তো, কিছু তো বলি নাই। ও আচ্ছা, তাহলে তুই স্বীকার করছিস যে দোষ তোর? হ্যাঁ, আমারই দোষ তো সব। আচ্ছা, যদি দোষ করে থাকিস তাহলে এর জন্য শাস্তি তো পেতে হবে, তাই না? এতটুকু দোষের জন্য আবার কি শাস্তি দিবা? এতটুকু দোষ? তোর সবচেয়ে বড় ভুল ছিল আমায় অপেক্ষায় রাখা। আচ্ছা বলো, কি শাস্তি দেবে? তুই পালিয়ে গেছিস আর আমি অপেক্ষা করেছি। তোর শাস্তি হলো, আগামী 1 মাস তুই আমার কথা মতো চলবি। যেখানে যেতে বলবো যাবি, যা করতে বলবো করবি। এক কথায় আমার ইচ্ছাই তোকে চলতে হবে। বললেই হলো, আমি পারবো না। ওই কি বলি? হ্যাঁ তাই করবো তো, তুমি যা বলবো আমি তাই করবো। গুড বয়। আচ্ছা যা তাহলে এখন। আমি উঠে চলে যাচ্ছিলাম, আবার মুনতাহা আপুর পেছন থেকে ডাক। এই শোন, জি আপু। ভুলেও পালিয়ে থাকার বা ফোন বন্ধ করে রাখার চেষ্টা করবি না।
না হলে কি করব বুঝতেই পারছিস তো। হ্যাঁ, ভালো করে বুঝতে পারছি। গুড বয়, যা। কি আর করবে, ওই মোটু দুইটাকে দিয়ে একটু ভালো করে ধোলাই করে নেবে। কোথায় এসে ফেসে গেলাম, আমার এত সুখের জীবনটারে কি বানায় দিল। আচ্ছা, তুই যখন আমাকে শাস্তি দিলি তখন আমিও তোরে এই কয়দিনে বুঝাই দেবো যে আমি কত বড় শয়তান। আর বাসায় পালিয়ে গিয়ে কি হবে, সোজা ক্যাম্পাসে চলে গেলাম। এদিকে মিনহাস বসে আছে, আমি গিয়ে ওর পাশে বসলাম। কিরে, তুই না বাসায় চলে গেলি? যাচ্ছিলাম, গেটের ডাইনি ধরে ফেলেছে। ও, তা কি শাস্তি দিল? তোরে আবার কিছু করে নাই তো? চুপ শালা, তোর জন্য এরকম হয়েছে। 1 মাস ওনার কথায় চলতে হবে। কি বলিস, ভালো তো। এইরকম সিনিয়রদের সাথে ঘোরার ভাগ্য কয়জনের হয় বলতো? তোর এত শক্ত, তুই যাস না কেন? আমার কত সুখের জীবনটারে তেজপাতা বানায় দিল। আচ্ছা, সব বাদ দে। কি আর করবে, যা কিছু করবে তা তো ভার্সিটিতেই করবে। আর এখন তো তোরা টেনশনে। আয়, তুই ভাই মিলে একটু মাইয়া গুলারে ভালো করে দেখি। এটাই কিন্তু ঠিক বলেছিস। নতুন ভর্তি হয়েছি থেকে ভালো করে মায়াগুলোরে দেখি নাই। চল একটু ঘুরে ফিরে দেখি। হ্যাঁ চল। আমি আর মিনহাস ক্যাম্পাস ঘুরতেছি। ওরে মাম্মা, একটার উপর আর একটা সুন্দরী। মায়াগুলোরে দেখা মনের মধ্যে রোমান্টিক গান বাজতেছে। হঠাৎ কেউ সেই গানটা থামিয়ে দিল। হাই, হ্যালো। কেমন আছো? ভালো, কিন্তু আপনি? আরে, আমি মীরা। কালকেই তো পরিচয় হলো। ও, মনে নেই। আচ্ছা, ভালো আছো? মাম্মা, কালকে মায়াটারে ভালো করে দেখে নেই। কি সুন্দর মাইয়া, দেখলে পড়াটা জুড়ায় যায়। ইচ্ছা করে আমার বৌমা বানিয়ে বাসায় নিয়ে যাই। ও ভালো, কোথাও যাচ্ছো? না, এমনিতে ঘুরতেছি। ও, আমরা একটু বসে কথা বলি। হ্যাঁ, অবশ্যই। আমি মিনহাজের দিকে একবার তাকালাম। মিনহাজ কিছু না বলেই ওর ফুলটুসের কাছে চলে গেল। আমি আর মীরা গিয়ে ক্যান্টিনে বসলাম। বলো। আসলে আমরা কি ফ্রেন্ড হতে পারি? ফ্রেন্ড মানে? ফ্রেন্ডের চেয়ে ওপরে কিছু হলে তাতেও আমি রাজি। মানে? না, কিছু না। হ্যাঁ, অবশ্যই ফ্রেন্ড হতে পারি। ধন্যবাদ। তোমার বাসায় কে কে আছে? আমি, বাবা মা, আর কেউ নাই। তোমার? আমি, ছোট বোন, বাবা মা। ও আচ্ছা। মিনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। কি সুন্দর মাইয়া। এগুলো এতদিন কোথায় ছিল? এগুলোর আগে পাইলে তো আর রহিম চাচার মেয়েরে প্রপোজ করতাম না। যাই হোক, ক্লাস শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাতে আম্মু দরজা খুলে দিল। আমার গুণধর ছেলেটা তাহলে এসে গেছে? ও আম্মু, আইসে গেছি। তোমার জন্য একটা খুশির খবর আছে আম্মু। ও তাই? তা শুনি, কি খুশির খবর? তোমার জন্য তোমার বৌমা দেখে আসছি। বাহ বাহ, আমি জানতাম তো এমন কিছু একটাই তুই বলবি। বাপরে, আর যাই করিস দেখিস বাসায় যেন কেউ তোর নামে আর নালিশ না নিয়ে আসে। আরে আম্মু, তুমি যে কি বলো না। আমার মতো ভদ্র ছেলের নামে আবার কে নালিশ দিয়ে আসবে? জানি তো তুই আমার নাম্বার 1 ভদ্র ছেলে। এখন যা, ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা ঠিক আছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে বিছানায় শুয়ে ফোন চালাতেছি। এমন সময় আমার ফোনে একটা ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমি মীরা। ও মীরা, বলো। কি করো? এই তো শুয়ে আছি। তুমি? আমি বসে আছি। কালকে আমায় একটু সময় দিতে পারবা? কেন, কোথায় যাবা? আসলে একটু শপিংয়ে যাব তো, যদি তুমি সাথে যেতে। এটা আবার কি এমন ব্যাপার? আচ্ছা ঠিক আছে, যাবো। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। মীরা ফোন কেটে দিল। মীরার কথা ভাবতেই মনে কেমন যেন দিল্লি কা লাড্ডু ফোটা। যাই হোক, আমি বাইরে একটু ঘুরতে এসে রাতে ঘুমাইছিলাম। সকালে উঠে ভার্সিটি গেলাম। গিয়ে দেখি মীরা আমার জন্য দাঁড়িয়ে আছে। আরে মীরা, তুমি কখন আসছো? এই তো একটু আগে, চলো। হ্যাঁ চলো। গেলাম মীরার সাথে শপিংয়ে। শপিং মলে ঢুকে শুধু ঘুরছি আর ঘুরছি। ভাই রে ভাই, এরা মেয়ে মানুষ নাকি পায়জামা? সে সকালে আসছে শপিং করার জন্য, এখন 3টা বাজে, কিন্তু শপিং শেষ হয় না। মীরা, হ্যাঁ বলো। আর কতক্ষণ লাগবে? আসলাম তো এক্ষুনি, আর একটু কিছু কিনে যাই। ওরে কি আসিস রে আমার মায়েরালা। এই মেয়ে নাকি এক্ষুনি আসলো, আরও শপিং করে শেষ বিকেলে বের হলো। আজকে বাসায় গিয়ে কান ধরে 10বার উঠবস করবো। জীবনে কোনো মেয়ে মানুষের লগে শপিংয়ে যাবো না। মীরা শপিং করে বাসায় চলে গেল। হঠাৎ আমার মাথায় আসলো মুন্তা আপুর কথা। তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করলাম। ফোন বের করে দেখি ফোন বন্ধ হয়ে আছে। বুঝতে পারছি আমার কপালে শনির রাহু ভালোভাবেই ধরছে আছে। ফোন অন করার সাথে সাথে মেসেজ আসলো। বেশি না, মাত্র 70টা মিসড কল এসে আছে। বুঝতে পারছি আমার কপালে দুঃখ আছে আজ। তাড়াতাড়ি মুন্তা আপুর দিলাম ফোন।
আল্লাহ জানে আজ যে কি হয়। আমার আমার জন্য দোয়া করেন। ফোন ঢুকতেই পিক করে ফোন তুললো মুন্তা আপু। হ্যালো আপু। এই কোথায় তুই? আমি তো বাসায় যাচ্ছি। তুই এক্ষুনি আমার সাথে দেখা করবি। কোথায়? ভার্সিটির পাশে পার্কে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমি দোয়া পড়তে বলতে পার্কের দিকে রওনা দিলাম। এই ডাইনের হাত থেকে একমাত্র আমায় আল্লাহই বাঁচাইতে পারে। পার্কে গিয়ে দেখি মুন্থা আপু আগা থেকে এসে বসে আছে। এই মেয়ে রকেট নাকি প্লেন, এত তাড়াতাড়ি আসলো কিভাবে? আমি মুন্থা আপুর কাছে গেলাম। আমার দিকে কেমন যেন রাগের লুক নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে আপুর চোখ দুটা গোলা বারুদ। আমার দিকে ছুটে আসতে চাচ্ছে আমায় উড়িয়ে দেওয়ার জন্য। হাই আপু। এই, তুই সারাদিন কোথায় ছিলি? আসলে আপু ওই মীরার সাথে। মীরা? মীরাকে? আমার ক্লাসমেট। তোর সাথে আমার কি চুক্তি হয়েছিল মনে আছে? আছে তো, কিন্তু কখন যে ফোন বন্ধ হয়ে গেছে জানি না। আমারে তুই চিনিস? না তো। আমি কমিশনারের মেয়ে। আর আমি কি করতে পারি এটা নিশ্চয়ই তুই ভার্সিটিতে আমায় দেখেই বুঝতে পেরেছিস। সে আর বলতে হয় নাকি, আমি তোমায় ভালোভাবেই চিনতে পেরেছি। তার উপর আবার তুমি কমিশনারের মেয়ে। তাহলে এই ভুলটা করলি কেন? সরি আপু, কাল থেকে আর এমন হবে না। হুম, ঠিক আছে। আর শোন, এই আমায় আপু বলবি না। আপু বলবো না তো কি বলবো? যে কোনো কিছু বল, কিন্তু আপু বলবি না। ঠিক আছে আন্টি। ওই, আমাকে দেখে কি তোর আন্টি মনে হয়? তাহলে কি বলবো? এগুলো ছাড়া আর কিছু নেই? আচ্ছা ঠিক আছে ডাইনি। কি বলি আমি ডাইনি? ওই, তুই পালাবার চেষ্টা করবি না। ওখানে খাড়া, আমি তোরে ডাইনি রূপ দেখাচ্ছি। ভাবসাব বেশি ভালো না। যত তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়বো ততই আমার জন্য শুভ। কিছু না ভেবে পেছনে ঘুরে দিলাম দৌড়। এক দৌড়ে বাসায় এসে কলিং বেল বাজালাম। আম্মু দরজা খুলে দিল। কি রে মনির, মাঝে মাঝে কি তোকে পাগলা কুত্তায় তাড়া করে? তুই এভাবে হাঁপাতে হাঁপাতে বাসায় আসিস? পাগলা কুত্তা না আম্মু, তার চেয়েও বড় কিছু। কি হয়েছে আমায় খুলে বলতো। আমি আম্মুর দিকে একটু তাকিয়ে আছি। এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আম্মু, তুমি আমায় বলেছো কি হয়েছে তোমায় খুলে বলতে? আমি স্বপ্ন দেখছি না তো? বেশি ইমোশনাল না হয়ে কি হয়েছে বল। আচ্ছা বলতেছি, বসো। তারপর আম্মুকে আমি সব কথা খুলে বললাম। মুন্তা আপুর সাথে ঘটে যাওয়া সব ঘটনা। বাহ, ভালোই তো। যেমন তুই তেমন ওই মুনতাহা। একদিন বাসায় নিয়ে আসিস তো, ওরে আমি একটু পোলাও মাংস খাওয়াবো। আমায় পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি ওই ডাইনিকে বাসায় নিয়ে আসি। আচ্ছা, তোর ডাকতে হবে না। ও যেরকম মেয়ে, একদিনও নিজে থেকেই আসবে। সে অপেক্ষাতেই থাকো। আমি আর কিছু না বলে রুমে গেলাম। রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। খুব ধকল গেছে। একে মিরাজ শপিং, তারপর মুনতাহাপুর দৌড়ানি খাইছি। জীবনটা একদম তেজপাতা। শুয়ে শুয়ে আরমান মালিকের একটা গান শুনতেছি। এমন সময় ফোন চিৎকার করে আর্তনাদ করতেছে। এই ফোন আসছে, ফোন ধর। তাই ফোনটা তুলে দেখি সেই জমের ফোন। ফোনটা পিক করলাম। হ্যালো আপু। ওই, তুই আবার আমায় আপু বলছিস? আমি তোর কোন মায়ের পেটের সন্তান রে, যে তুই আমাকে আপু বলতেছিস? আরে মায়ের পেটের ছাড়া কি আপু হয় না? জানি না, কিন্তু তুই আমায় আপু বলবি না। আরে বোঝো না কেন, রেসপেক্ট দিচ্ছি। তোমার রেসপেক্ট। একেই তুমি আমার সিনিয়র, তার উপর আবার কমিশনারের মেয়ে, তাই তোমায় রেসপেক্ট দিচ্ছি। লাগবে না তোর এত রেসপেক্ট। শোন, কাল ঘুরতে যাব, রেডি হয়ে আসবি। কোথায় ঘুরতে যাবা? সেটা কি তোকে বলতে হবে? চুক্তির কথা মনে নেই? সেটা আছে। আচ্ছা ঠিক আছে, যাবো। কোথায় যে এসে ফেসে গেলাম। ওই, কি বলি? হ্যাঁ না মানে বললাম যে কোথায় যে যাব, অনেক মজা হবে। ঠিক আছে, সময় মতো আসবি। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিতে আর একজনের ফোন। বুঝতে পারছেন তো কে ফোন করছে? হ্যালো। কি করো? শুয়ে আছি। ও, কাল কি আমায় একটু সময় দিতে পারবা? তুমিও? কেন? কাল আবার আটা মাথা কিনতে যাবা নাকি? আরে না, কাল তোমার সাথে ঘুরতে যাব। কোথায় আমি ফেসে গেলাম রে। এখন তো বিষ গলা দিয়ে মরে যেতে ইচ্ছে করতেছে। আসলে আমি কালকে একটু বিজি আছি তো, তাই যাওয়া হবে না। ও আচ্ছা, ঠিক আছে। ফোন কেটে দিয়ে ঘুমাই গেলাম। পরদিন সকালে আর আম্মুর ডাকতে হয়নি। আমার ফোনের চিৎকারেই ঘুম ভেঙে গেছে।
হ্যালো, কে বলছেন? ওই, তুই এখনো ঘুম থেকে উঠিস নাই? ও মুনতাহা আপু, এই তো উঠেছি, আমি যাচ্ছি। তোর কাছে 10 মিনিট সময় আছে। সময়ের মধ্যে না আসলে কিন্তু মোটুরে ডেকে আনবো। এই বোন না রে, আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি না গেলে আবার ফোনে আমার উপর দিয়া বয়ে যেতে পারে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। ওরে খোদা, এত পরি দাঁড়ায় আছে, কি সুন্দর লাগছে মুনতাহা আপুরে। আমি তো ক্রাশ হয়ে গেছি আপুর উপর। ওই, কি দেখিস সেভাবে? তোমারে কি সুন্দর লাগতেছে আপু, আমি ক্রাশ খাইছি তোমার উপর। ওই, আমি তোর বড়, ভালোভাবে কথা বলবি। ও সরি আপু, আচ্ছা চলো, কোথায় যাবা? আগে শপিং করতে যাব, তারপর ঘুরে বাসায় যাব। আবার শপিং? আবার শপিং মানে? না কিছু না, গেলাম শপিং এর উদ্দেশ্যে। আল্লাহ জানে এনারাস কতক্ষণ লাগে। আল্লাহ, তুমি মনে কোন মাইয়া মানুষের পাল্লায় ফেললা। গেলাম, ঢুকলাম শপিং মলে। শপিং করার শেষে পুরো অবাক হয়ে গেলাম। মুনতাহাপুর শপিং আধা ঘন্টাতেই শেষ। তারপর আমরা একটা নদীর পাড়ে গিয়ে বসলাম। তো একটা প্রশ্ন করি আপু। না করলে আবার প্রশ্ন তোর পেটের ভেতরে গড়গড়িয়ে বেড়াবে। কি বলবি বল? তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? আপাতত নেই, তবে একটা বয়ফ্রেন্ড বানাবো ভাবতেছি। আল্লাহ তুমি রহমত দাও, খুব তাড়াতাড়ি যেন একটা বয়ফ্রেন্ড খুঁজে পায়, আর আমার মতো অসহায় ছেলেগুলো এই ডাইনের হাত থেকে বেঁচে যায়। কি রে, তুই কিছু বলছিস না কেন? না ভাবতেছি। কি ভাবিস? এই যে তোমার সাথে যে ছেলের রিলেশন হবে সেই ছেলের ফিউচার কেমন হবে সেটা নিয়েই ভাবতেছি। ওই, কি বলতে চাস তুই? না তেমন কিছু না। আচ্ছা আপু, আমায় ছুটি দিবা কবে? বলেছি না, 1 মাস পূরণ না হওয়া পর্যন্ত ছুটি নাই। আরে কি সুন্দর জীবন ছিল আমার। মায়া মানুষগুলো দেখতাম, নিজের ইচ্ছা মতো চলতাম। কি সুন্দর ছিল জীবনটা। কোথায় এসে ফেসে গেলাম। আমার লাইফটারে পুরো তেজপাতা বানায় ফেলছে। আমার রাতের ঘুম পর্যন্ত হারাম করছে। আপু বিকাল হয়ে গেছে, চলো এখন বাসে যাই। আচ্ছা চল। তারপর যে যার বাসায় চলে গেলাম। এবার আমার কিছু বক্তব্য শুনতে হবে। আমার নবাবজাদা ছেলেটা ভার্সিটি থেকে এসেছে। হ্যাঁ আম্মু, আমি আসছি। আম্মু আমার খুব ক্ষুধা লাগছে, আমায় খেতে দাও। খাওয়াচ্ছি দাঁড়া। ক্লাস বাদ দিয়ে মেয়েদের সাথে ঘুরে বেড়া। অবস্থা বেশি ভালো না, তাই ঘূর্ণিঝড়ের হাওয়া আসার আগেই সেভ হওয়া ভালো। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি ক্লাসে যাই নাই, এটা আম্মু জানলো কিভাবে? শুয়ে শুয়ে কথাগুলো ভাবতেছি, এমন সময় আম্মুর ডাক। গেলাম আম্মুর কাছে। সারাদিন কি খাইছিস? খেতে বস। আমি জানি আম্মু আমার উপর যতই রাগ দেখাক, কিছুক্ষণ পর আমায় আদর করবেই। আমি খেয়ে আবার রুমে এসে শুয়ে পড়লাম। দিলাম ঘুম। মাঝরাতে ফোনের শব্দে গেল ঘুম ভেঙে। ফোনের দিকে তাকিয়ে দেখি 12টা 30 বাজে। আর কে ফোন দিয়েছে জানেন? মুনতাহা আপু ফোন দিয়েছে। বুঝতে পারছি এখন রুম থেকে বের হতে হবে। ধরলাম ফোন। হ্যালো আপু। এই, তুই কোথায়? আমি তো বাসায়। তাড়াতাড়ি ওঠ, আর আমার জন্য ফুচকা নিয়ে আয়। হোয়াট, পাগল হয়েছে নাকি? এখন রাত কটা বাজে দেখছো? যত রাতেই হোক, আমার ফুচকা খাইতে ইচ্ছে করছে, আমি খাবই। তুই নিয়ে আসবি নাকি? থাক, বুঝতে পারছি। ওই মোটুর কাছে ভর্তা হওয়ার চেয়ে তোমার জন্য ফুচকা নিয়ে যাওয়াই ভালো। দাঁড়াও আমি নিয়ে আসতেছি। এই তো, গুড বয়। কি আর করার, কোনো উপায় নেই। ভার্সিটির বড় আপু, এদের পার্ট অনেক। তার উপর আবার কমিশনারের মেয়ে। কি করব ভাবতেছি। আমার আবার ভূতের ভয় খুব। না, যা হবার হবে। আলোর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। ঘুম ঘুম চোখে ফুচকা নিয়ে গেলাম মুনতাহা আপুর বাসায়। গিয়ে দেখি আপু বারান্দায় দাঁড়িয়ে আছে। আমাদেরকে নিচে নেমে আসলো। আমরা গিয়ে ওদের বাগানে বসলাম। খারাপ লাগছে না? নিস্তব্ধ জ্যোৎস্না রাত, তার উপর আবার এমন সুন্দর একটা মেয়ে পাশে থাকলে খারাপ লাগার প্রশ্নই ওঠে না। আপু ফুচকা খাচ্ছে আর আমি দেখছি। কি দেখি সেভাবে? খাবি? না আমি ওসব খাই না, তুমি খাও। হুম, আম খাবো তো। জানিস, যে আমার বর হবে, এভাবে মাঝরাতে আমি ওর দ্বারা ফুচকা নিয়ে এসে এইরকম জ্যোৎস্নায় বসে বসে খাবো। বাহ, কি সুন্দর বুদ্ধি তো। তা আমি কি তোমার বর যে আমার দ্বারা নিয়ে আসলে? আরে, এটা তো তোর শাস্তি। তুই এই 1 মাস প্রতিদিন মাঝরাতে আমায় ফুচকা নিয়ে এসে খাওয়াবি। ও হ্যালো, পারবো না আমি। তোমার যদি এতই ফুচকা খেতে ইচ্ছা করে তাহলে তুমি একাই কিনে খাইও। তুই মনে হয় আবার ভুলে গেছিস। না ভুলি নাই, ওই জায়গা তো এসে আটকে গেছি। আচ্ছা কতদিন আর টর্চার করবা আমার উপর? আর মাত্র কয়েকদিন তো। আচ্ছা ঠিক আছে। হুম,
গুড বয়। যা এখন বাসায় যা। কিভাবে বাসা যাব? কেন? যেভাবে এসেছিস সেভাবে যাবি? আমার খুব ভয় করে। তাহলে আসলি কিভাবে? কিভাবে এসেছি জানি না, তবে আমার সময় কোনো ভয় করেনি। দেখ মনির, এখন কিন্তু দুষ্টুমি করবি না। তুই বাসায় যা এখন। মন্থা আপুর চোখে একটু ভয় দেখতে পেলাম। আমার মাথায় হঠাৎ একটা শয়তানি বুদ্ধি চলে আসলো। আমার সাথে পাঙ্গালাও তুমি? আমি দুষ্টুমি করছি না তো? ও মাগো, আমার মাথাটা কি ঘুরতেছে, মনে হয় হঠাৎ ঘুম থেকে উঠেছি। তাই কি করি এখন? আয় মনির, তুই এইরকম করছিস কেন? আমি জানি না, আমি জানি না। আমি মাথা ঘুরে ওখানে পড়ে গেলাম। একটু পর চোখটা খুলে একটু মন্থা আপুর দিকে তাকালাম। মায়া কান্না করতেছে, কেমন ফুসকে হওয়ার স্বাদ মিটে গেছে। হঠাৎ আমার দিকে তাকালো মন্থা আপু, আর তাকাতে দেখলো যে আমি চোখ খুলে ওর দিকে তাকিয়ে হাসছি। এই রে, ধরা খেয়ে গেছি। বড় বড় চোখ করে শুধু আমার দিকে তাকিয়ে আছে মন্থা আপু। এখানে থাকাটা স্বাস্থ্যের জন্য হানিকারক, তাই তাড়াতাড়ি জায়গাটা পরিত্যাগ করতে হবে। হেই, তুই পালাবার একদম চেষ্টা করবি না। যে এরকম আছিস ঠিক সেই রকম থাকবি। আমার পাগল পাইছে তো, আমি ওভাবে থাকি। তাড়াতাড়ি উঠে দিলাম এক দৌড়। যে দৌড় দিছি, ভূত কেন, ভূতের বাপ আসলেও আমার সাথে দৌড়ে পারতো না। আমি সোজা গিয়ে বাসায় ঢুকলাম। এই যা, যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়। সামনে গিয়ে আম্মু পড়লো। আম্মু পানি খাওয়ার জন্য টেবিলে এসে আমায় দেখে চমকে উঠলো। এই কে আপনি? আম্মু, আমি মনির। কি বলো, কিসের মনির? আমার ছেলে তো সে সন্ধ্যায় শুয়ে পড়েছে। হ্যাঁ, পরে উঠে একখানে গেছিলাম। আম্মু একটু আমায় ভালো করে দেখলো। হ্যাঁ রে হারামজাদা, এতদিন দিনে সারাদিন লাফালাফি মারতি, রাতে বাসায় থাকতি মেনে নিয়েছে, কখন থেকে আবার রাত দিন এক করে ফেলেছিস? আম্মু, আমি রোজ যাই না, আজকেই শুধু গেছি। তা কোথায় গিয়েছিস? মুন্তাহা আপুর বাসায়। ছি 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 মনির, তুই আমার ছেলে হয়েছি। আম্মু, কি বলো তুমি? উনি আমার শর্ত দিয়েছেন, তোমার মনে নেই? তা আজকে বলছে ফুচকা নিয়ে যেতে, সেটাই নিয়ে আসলাম। ও আচ্ছা, এই তুই ওর সাথে আমায় কথা বলিয়ে দিস তো, আমি ওরে বলবো ও কেন আমার ছেলেটার ওপর এরকম অত্যাচার করতেছে। আচ্ছা, সময় করে এক সময় দিয়ে দেবো। আমি গেলাম। কি ভাবছেন আমি এখনই নাম্বার দিলাম না কেন? এই যে বলে না অতিভক্তি, মোর বাপ মায় মোরে অনেক বকাবকি করছে, তারপরে মোরে সিধা করতে পারে নাই। মুই ট্রাই করিয়া রসি। তাই আম্মু আমার সোজা করার মানুষ খুঁজতে উঠে পড়ে লেগেছে। এখন যদি মনটা আপুর নাম্বার দিই, তাহলে দুজনে মিলে আমার 12টা বাজিয়ে 13টায় ফেলবে। মুইও সেই চালাক আসি। মুই নাম্বার দেবো না, তুমি গিয়ে শুতে যাবো। আমার সময় সেই ডাইনের ফোন। হ্যালো আপু। এই, তুই আমার সাথে এরকম করলি কেন? জানিস আমি কি টেনশনে ছিলাম? তুমি টেনশনে থাকো কেন? এই আমার প্রতি আবার? চুপ কর, আজে বাজে কথা বলবি না। তোরে আমার বাসা থেকে কিভাবে বের করতাম সেই টেনশনে ছিলাম। কি বললা তুমি? তুমি আমায় এই কথা বললা? তো তোকে বলি নাই তো কাকে বলেছি? না ঠিক আছে, বুঝতে পারছি। আর ইনস্টল করতে হবে না, ঘুমাও। কাকে সকালে পিঠে একটা বস্তা বেঁধে নিয়ে আসবি? কেন? এই যে তুই আমার ফুচকার মাঝে টেনশন ঢুকাই দিছিস, এর জন্য আমার সাথে প্রথম রোলার দিয়া তোরে একটা চাপা দিমু। ওরে বোন রে, এই কথা বলিস না রে, বুকের ভেতরটায় মোচড় দিয়ে ওঠে। আমি তোমার প্রতিদিন ফুচকা খাওয়াবো, তারপরে এই কাজ করো না? আচ্ছা, কাল আগে তুই ভার্সিটি আয়, তারপর তোর সাথে এটা নিয়ে বোঝাপড়া করব। কিন্তু আপু। হ্যালো। এই যা, ফোন কেটে দিয়েছে। বুঝতে পারছি আবার আমার জন্য সামনে একটা খারাপ দিন অপেক্ষা করতেছে। যতদিন এই মেয়ে দূরে যাবে না, ততদিন এই খারাপ দিন আমার যাবে না। ঘুম যদিও আসে না, তারপরে জোর করে চোখ বন্ধ করলাম। একটু পর ঘুম আসলো। সকালে আম্মু ডেকে দিচ্ছে। এই যে জমিদারের পোলা, উঠেন, সকাল হয়েছে। আম্মু যাও তো, এত সকাল সকাল কেউ ওঠে? না, এত সকালে কেউ তো উঠে না, এত সকালে সবাই অফিসে যায়। মানে? মানে 9:30 বেজে গেছে। ও আচ্ছা। ও আচ্ছা, মানে এই তুই ক্লাসে যাবি না? যেতে ইচ্ছা করে না আম্মু, বাস রাস্তায় অপেক্ষা করতেছে, তাই তো। কোনো অজুহাত শুনছি না আমি তোর, তাড়াতাড়ি উঠে ক্লাসে যাবি। পরের বার এসে যেন দেখি তুই ক্লাসের জন্য রেডি হয়ে গেছিস। দূর, ভাল লাগে না।
এত বড় হয়ে গেলাম, তারপরে এখনো সেই ভয় দেখানোটা আছে। তবে আমার বিশ্বাস নেই যে কোনো সময় সে 71-এর গোলা বর্ষণ করতে পারে। তাই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। যতই সামনের দিকে এগোচ্ছি ততই বুকে ধুকপুকানি বেড়েই চলেছে। কি ভাবছেন মনটা আপুর ভয় এরকম হচ্ছে? আরে না রে ভাই, আমার সবচেয়ে বেশি ভয় হচ্ছে ওই মোটরে নিয়ে। ধীরে ধীরে কলেজের সামনে আসলাম। গেটের ভেতর দিয়ে একটু উকি মেরে দেখি মুন্তা আপু মোটর দুটো নিয়ে দাঁড়ায় আছে। ও আল্লাহ, তুমি তোমার এই নিষ্পাপ বান্দাটারে এই ডাইনের হাত থেকে বাঁচাইও। দোয়া পড়তে পড়তে ভেতরে গেলাম। গিয়েই সামনে পড়লো মুন্তা আপু। হাই আপু। কি ব্যাপার? হাই এত নরম কণ্ঠে বলছিস কেন? এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলি? আমি তো কি, যদি বাংলা ফিল্মের নাম করা ফেলেন মিশার সওদাগর এসে তোমার এই মোটর দুটোরে দেখে, তাহলে 2 মিনিট লাগবে না তার ডান গেড়ি ছেড়ে দিতে। তো এতই যদি ভয় পাস তাহলে আমার সাথে এরকম করিস কেন? আসলে আপু ভুল হয়ে গেছে, আর হবে না। না, এভাবেই তো তোকে ছেড়ে দেব না। তাহলে তোর কাছে 2টা অপশন আছে। কি কি? প্রথমত, কান ধরে 10 বার উঠবোস করবি আর বলবি যে আমার সাথে আর কোনো দিন এইরকম শয়তানি করবি না। কি বলো, এত স্টুডেন্টের সামনে কান ধরবো? আমার একটা প্রেস্টিজ আছে না? 2 নাম্বারটাই বলো। 2 নম্বর শর্ত খুব সোজা। আমার 2 বান্ধবী তোর পিঠের ওপর 5 মিনিটে বসে থাকবে। বোন রে, তুই মোর বাপ মায়ের একমাত্র সওয়াল। থাক, আমি কান ধরতেই রাজি। কি আর করার, কোনো উপায় নাই তো। মোটু দুইটারে দেখাই কলিজার অর্ধেক পানি শুকায় যায়। শেষে আমার দ্বারা 10 বার উঠবোস করাইছে। আমিও ছেড়ে দেওয়ার পাত্র না। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমি আর কিছু না বলে ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি মিনহাস মেয়েগুলোর সাথে কি সুন্দর টাঙ্কি মারতেছে। আমার দিকে কোনো খেয়ালই নেই। হায় রে মেয়ে মানুষ, একজোড়া বেস্ট ফ্রেন্ডকেও আলাদা করতে এদের 2 মিনিট সময় লাগে না। আমি আর কি করব? আমি গিয়ে বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর মীরা আসলো। হাই মনির, কেমন আছো? আমার ভালো থাকা তো মোটুরাই খেয়ে ফেলছে, এখন খারাপের মাঝেই ভালো আছি। মানে বুঝলাম না। থাক, বুঝতে হবে না। তুমি কেমন আছো? ভালো। এখানে বসে কি করো? কিছু না, একটা নিমক হারামকে মনে মনে গালি দিতেছি। কে সে? এই যে আমার সামনে বসে আছে, আমার জানের দোস্ত। আরে বাদ দাও, চলো ক্যান্টিনে যাই। হ্যাঁ, সেটাই ভালো হবে, মনটাও একটু ভালো হবে, সাথে তোমার সাথে কফি খাওয়া হবে। চলো। আমি আর মীরা ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে গিয়ে বসেছি। এমন সময় কারো ফোন আসলো। ফোনের স্ক্রিনে তাকিয়েই বুঝতে পারছি আমার কফি খাওয়া এখানেই শেষ। আবার আজলের ডাক পড়বে মনে হয়। হ্যাঁ আপু বলো। এই কোথায় তুই? আমি তো ক্যান্টিনে। এখনই আমার সাথে দেখা করবি। কেন? একটু আগেই তো দেখা করলাম। তো তাতে কি হয়েছে? তোকে দেখা করতে বলছি, তুই দেখা করবি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি আর করার, চুক্তিবদ্ধ যখন হয়েছে তখন তো যেতে হবেই। আমি মীরাকে বিদায় দিয়ে গেলাম মুনতা আপুর সাথে দেখা করতে। গিয়ে দেখি আপু একাই বসে আছে। আমি কি আপুর পাশে বসলাম। হ্যাঁ বলো, কি বলবা? তুই ক্যান্টিনে কেন? তোর ক্লাস নেই? আছে একটু পরে, তাই মীরা এসে বললো কফি খেতে যেতে, তাই গেলাম। ও বললো আর তোকে যেতে হবে? গিয়েছি তো কি হয়েছে, ও তো আমার ফ্রেন্ড। ফ্রেন্ড হোক আর যাই হোক, মেয়েদের সাথে ঘোরা যাবে না। চুক্তির কথা মনে আছে? আচ্ছা ঠিক আছে, আর 20 দিন তো, দিনগুলো এভাবেই কেটে যাবে। তারপর না কিছু বলতে পারবা আর না কিছু। সেটা পরে দেখা যাবে। আর শোন, হ্যাঁ বলো। আর 20 দিন বাকি আছে না? হ্যাঁ। এই 20 দিন তুই সব সময় আমার সাথে থাকবি। ক্লাস টাইম বাদে আমার সাথে থাকবি। বাসা থেকে আসা যাওয়ার সময় আমার সাথেই আসবি, যাবি। পাগল নাকি? আমি পারবো না, আমার দম বন্ধ হয়ে যাবে। আমার আম্মু পর্যন্ত আমার ঘরে আটকায় রাখতে পারে না। আমি তো তোরে আজকাই রাখবো না, তোরে আমার সাথে রাখবো। আমি পারবো। আমার সৈন্যরা কোথায় গেলি রে? পারবো না মানে 100 বার পারবো। ওদের ডাকার দরকার নেই, থাক। এই তো বুঝতে পারছিস। আচ্ছা ঠিক আছে, এখন যা। তবে আর একবার যেন শুনি না যে তুই ওই মীরার সাথে মিশেছিস। সেটাই 20 দিনের জন্য, 20 দিন পর আমি ওর সাথে মিশবো। আচ্ছা, সাহস থাকলে মিশে দেখাস। আমার সাহসের দেখেছো কি? আমার সাহসের কিছুই দেখোনি তুমি। আচ্ছা ঠিক আছে, দেখা তোর সাহস। আজকে আমি তোর সাহস দেখব। দেখা সাহস। অবস্থা বেশি ভালো না, মুন্তা আপু রেগে যাচ্ছে। আগে ভাগেই কাটা ভালো। তবে আমি তোর সাহস দেখাবো।
একদিন আমি ওখান থেকে সোজা ক্লাসে চলে আসলাম, এসে থেকে মিনহাজ বসে আছে মন খারাপ করে। কি হয়েছে, এরকম আবলের মতো বসে আসোস কেন? তোর ভাবি রাগ করে আছে আমার উপর। শুধু রাগ হয়েছে, সাথে কয়েকটা লাথি থাপ্পড় মারে নে। মনির, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এভাবে বলতে পারলি? চুপ কর শালা। মায়ে মানুষ পাইলে তো মনে হয় তোর বাসার মানুষরাও তুই চিনিস না, আর আমি তো ফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড রাগ করবে না তো কি করবে? সারাদিন মায়ে মানুষের পিছে লাইগা থাকিস। আহারে, আইসে সাধু, তুই মনে হয় চোখে কাপড় বেঁধে বেড়াস, তুই তাকাস না? আমি তাকাই আর তুই মায়া মানুষের পিছে লাইগা থাকিস সবসময়। তোর জন্য ভার্সিটিতে কয়েকদিন পড়তো, একটাও সিঙ্গেল মায়া মানুষ খুঁজে পাওয়া যাবে না। কি করব বল, আমার মতো কিউট পোলারে দেখলে মেয়েগুলো পাগল হয়ে পিছে ঘোরে। ওই থাম, মেয়েগুলো তোর পেছনে ঘোরে না, তুই মেয়েগুলোর পেছনে ঘুরিস। ওই, তুই আমার উপর তোর কিসের শত্রুতা ছাড়তেছিস রে? আমি কেন শত্রুতা ঝাড়তেছি না, মেজাজ পুরো গরম হয়ে আছে। এই ভাই, আমার গার্লফ্রেন্ডটারে একটু বুঝিয়ে ফেরত নিয়ে আয় না। দাঁড়া গিয়ে বলতেছি, তোর এই দুটো লাথি থাপ্পড় দিয়ে যাইতে। এই, তুই আমার ফ্রেন্ড হয়ে আমার সাথে শত্রুর মতো আচরণ করতেছিস? হ্যাঁ, বিপদে পড়লে আমি ফ্রেন্ড, আর আমি বিপদে পড়লে বাস দিয়ে তো ছাড়িস না। আচ্ছা, পুরান কথা বাদ দে। জানি তো, তোর মতো ফ্রেন্ড থাকলে বাস পেছন পেছন ঘোরে। আচ্ছা, বাদ দে তো সব, চল বাসায় চলে যাব। আচ্ছা চল, কি আর বলবো, এই হলো আমার বেস্ট ফ্রেন্ড। একটা ফ্রেন্ড না, এটা হলো অশিলা বাস। গেলাম বাসায়, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে আছি, এমন সময় জমের ফোন। হ্যালো আপু। এই, তোরে আর কতবার বলবো যে আমায় আপু বলবি না? তাহলে কি বাবু বলে ডাকবো? আমি কি তোর গার্লফ্রেন্ড যে আমায় এইরকম আদরের নামে ডাকবি? একমাত্র তোমার নাম ধরে ডাকা ছাড়া আর কোনো ডাক নেই যেটা তোমায় আমি বলবো। আচ্ছা যা, আমার নাম ধরেই ডাকিস। আচ্ছা ঠিক আছে, এখন বলো কি উপক্ষে ফোন করলা? এই, আমি তোরে বলছি না যে আমার সাথে কলেজ থেকে যাওয়া আসা করবি? সেটা আজকেই বললা, আর আজকে থেকেই শুরু করতে হবে? হ্যাঁ, আজকে থেকেই। আচ্ছা, ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে যেন আর ভুল না হয়, না হলে এবার মোটু কনফার্ম। থাক, তার আর দরকার পড়বে না, আমার মনে থাকবে। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিয়ে বাইরে ঘুরতে গেলাম। ঘুরতে গিয়ে হঠাৎ সামনে দেখি মীরা। আরে মনি, তুমি এখানে? আমার বাসা এখানে, আমি তো এখানেই থাকবো। এখানে মানে? আমার বাসাও তো এখানেই। ও আচ্ছা, কোথায় তোমার বাসা? এই যে সামনেরটা। ও, তার মানে আপনার প্রতিবেশী? হ্যাঁ, তো কোথায় যাচ্ছ? না, একটু ঘুরতে বের হলাম। ও, আমিও। আসো একসাথে হাঁটি। মীরার মুখে এই কথা শুই না, হঠাৎ চোখের সামনে সেই মেউটু দুইটার ছবি ভাইসা উঠলো। মনটা আপু যদি কোনোভাবে একটু লিঙ্ক পায় যে আমি আবার মীরার সাথে কথা বলছি, তাহলে মোটু দুইটারে দিয়া এবার ভালোভাবে রোলিং করে দেবে। না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে। না মানে মীরা, আমার একটু বাসে যেতে হবে, একটু কাজ আছে তো। তুমি না এক্ষুনি বললা যে তুমি ঘুরতে বের হয়েছো? হ্যাঁ ঘুরেছি, হঠাৎ একটা কাজের কথা মনে পড়লো, তাই যেতে হবে, খুব ইমার্জেন্সি তো তাই। ও আচ্ছা, যাও তাহলে। আল্লাহ বাঁচাইছে, কোনো রকমে কেটে দিয়ে বাসে চলে আসছি। বাসায় এসে একটু পরে খেয়ে ঘুমাই গেলাম। আজকেও ফোনের শব্দে ঘুমের 12টা বাজে গেছে। না, এই ফোন আর কাছে রাখা যাবে না। ফোনটা তুলে দেখি সেই চিরচেনা নাম্বার, পিক করে কানে ধরলাম। এই মনির, কি করিস? এত দরদ দেখিয়ে কথাটা বললো, প্রাণটা জুড়ে গেল। কিন্তু এই এই দরদের নিচে যে কি লুকায় আছে একমাত্র আল্লাহই জানে। মিজাজ পুরো 49 হয়ে গেছে আমার। এই মাঝরাতে ফোন করে জিজ্ঞাসা আমি কি করি। কি হলো, কিছু বলছিস না কেন? কিতকিত খেলতেছি আমি, জানো কি মজা, তুমিও খেলবা? যা, এত রাতে কেউ কিতকিত খেলে নাকি? মজা করিস আমার সাথে? মজা আমি না, তুমি করতেছো, তাই এত রাতে ফোন করার কারণ? না মানে হয়েছে কি? হয়েছে, আর ভাব নিতে হবে না, কি বলবা বলো। আমার খুব আইসক্রিম খাইতে ইচ্ছে করতেছে। কেমন লাগে তাহলে আপনারাই বলেন। এই মাঝরাতে ওতে ওরে আইসক্রিম খাইতে ইচ্ছে করতেছে। ওরে কি আসিস রে, আমার মাথায় একটা বাড়ি দিয়ে যা। আইসক্রিম দোকানদার কি তোমার বাবার চাকর যে এত রাতে দোকান খুলে বসে থাকবে? আমি কিছু জানি না, আমি এখন আইসক্রিম খাবো, ব্যাস। আমি 10 মিনিটের মধ্যে আইসক্রিম চাই। মনে নাই কি চুক্তি হয়েছিল? ওরে খোদা, সেদিন যে কার মুখ দেখে ঘুম থেকে উঠছি, আর কেন যে দুনিয়ার সব মাইয়া থাক
মতে এর লগেই ধাক্কা খেতে গেলাম, সেটা করার ভাগ্যের পরিহাস। মুন্তা আপু, এত রাতে তো কোনো দোকান খোলা পাবো না। আমি কি এত কিছু জানতে চাইছি? আমি আইসক্রিম খেতে চাইছি, আমার আইসক্রিম চাই। আর কিছু না বলে ফোন কেটে দিল। কি আর করার, ফান্দে যখন পা দিয়েই দিছি তখন তো নিয়ে যেতেই হবে। আমি উঠে গিয়ে দেখি একটা দোকান খোলা আছে, ওইখান থেকে একটা আইসক্রিম নিয়ে দিলাম দৌড়। এক দৌড়ে মুন্তা আপুর বাসা। আমি গিয়ে আপুকে আইসক্রিম দিলাম। আপু হাতে আইসক্রিম নিয়ে আমার দিকে তাকায় আছে। আপু এভাবে দেখিও না তো, আমার লজ্জা করে। জানি আমি অনেক কিউট, তা বলে আমায় এভাবে দেখবা? এই চুপ কর হারামজাদা, এটা কি নিয়ে আসছিস? কেন আইসক্রিম? এটা আইসক্রিম? কেন ভেতরে আইসক্রিম নেই? হুম, আছে তো, কিন্তু এখনো তৈরি হচ্ছে, শুধু পানি আছে। ও আচ্ছা, যেইভাবে আছে সেভাবে অ্যাডজাস্ট করে নাও, আর কিছু নেই। অনেক দূর রাস্তা আস্তে আস্তে ওটা পানি হয়ে গেছে। আমি এটা খাবো? মুন্তা আপু আইসক্রিমটা ফেলে দিল। আরে এত কষ্ট করে আনলাম, কি সুন্দর আইসক্রিমটা ফেলে দিল। ফেলে দিলা কেন? আমি খাবো ওটা। আচ্ছা তোমার খেতে হবে না, আমি গেলাম। যাবি তো? আচ্ছা যা। আমি আপুর দিকে একবার তাকালাম। আপু ম্যাক্সি পরে আছে। যাওয়ার আগে, আপু তোমার একটা কথা বলি। কি বলবি বলে ফেল। ম্যাক্সিতে তোমায় অনেক লাগতেছে। কি বলি তুই? ওই খাড়া! যথারীতি দিলাম দৌড়। প্রতিদিন দৌড়ানি খাই, আজকে না খেলে কেমন হয় না। আমি বাসায় গিয়ে ফোনটা বন্ধ করে ফ্রেশ মাইন্ডে দিলাম একটা ঘুম। এক ঘুমেই সকাল। সকালে আম্মু এসে ডাকতেছে। এই মনির ওঠ। কি হয়েছে আম্মু, এত সকালে ডাকতেছো কেন? ডাকতাছি কারণ তোর খোঁজে যেন কে এসেছে, এসে দেখ। আচ্ছা যাচ্ছি। আমি ঘুম চোখে নিচে গেলাম ড্রয়িং রুমে। গিয়ে জোর করে চোখটা খুলে দেখলাম কে এসেছে। একটু দেখে আমার চোখের ঘুম একদম পালিয়ে গেছে। একদম শকড হয়ে আমি দাঁড়িয়ে আছি। মুন্তা আপু এসেছে আমার বাসায়। এই মাইয়া আমার বাসা চিনলো কীভাবে? আমি আম্মুর দিকে একবার তাকালাম, দেখে আম্মু মুসকে মুসকে হাসতেছে। আরে আপু, তুমি এখানে? অনেকক্ষণ থেকে তোর বাসায় নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু তোর কোনো খোঁজ নেই, তাই বাসায় চলে আসলাম। কিন্তু তুমি আমার বাসার ঠিকানা পেলে কোথায়? শুধু তোর বাসা কেন, তোর পুরো গোষ্ঠীর খবর আমি জানি। জানিস না আমি কার মেয়ে? ও, তুমি কমিশনারের মেয়ে, খোঁজ খবর করাই তোমাদের কাজ? এই কি বললি তুই? এই মনির, তুই কি করতেছিস এখানে? মা যেন কোথা থেকে আসলো। মা যখন এই মেয়ের দেখেছে তখন আমি বুঝে গেছি যেটুকু সুখ আমার কপালে ছিল সেটুকু হাসে খেয়ে ফেলছে। কি হয়েছে মা? দেখুন না আন্টি, আমি আপনাদের বাসায় এসেছি বলে ও আমায় কি কি বলছে। কি এত বড় সাহস ওর? এটা কি ওর বাসা? তোমার যখন ইচ্ছা হবে তুমি তখনই আসবে। হ্যাঁ, এরকম কথা বলে ওরা মাথায় তোলো। তুমি তো জানো না ওটা কি জিনিস, কয়েকদিন পরে বুঝতে পারবে। এই তুই চুপ থাক, যা ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। যাচ্ছি। আমায় ধমক দিয়ে কথা বলতেছে আর মুন্তা আপুর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে। এই কারণেই আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে আমি কি সত্যি আমার আম্মুর গর্বের সন্তান। না, এটা পরীক্ষা করে দেখতেই হবে। গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি আম্মু মুন্তা আপুকে কি সুন্দর আদর করে খাওয়াচ্ছে, মনে হচ্ছে বাড়ির নতুন বউ। তবে মুন্তা আপুকে অনেক ভালো লাগে। বড় না হলে এতদিনে প্রপোজ করেই দিতাম। আজকে তো আরও সুন্দর লাগছে, অনেক সেজেছে তো তাই মনে হয়। সে যাই হোক, আমি গিয়ে খাবার টেবিলে বসলাম। আম্মু খেতে দাও। ওখানে খাবার রাখা আছে, নিয়ে খা। বাহ, বাইরের একটা মেয়েকে কি সুন্দর আদর করে খাওয়াচ্ছ, আর নিজের পেটের ছেলের প্রতি একটু আদর নেই? তুই অনেক খাস। আজকে মুনতাহা আমাদের বাসায় এসেছে আর আমার তো কোনো মেয়ে নেই। একটু থামো আম্মু, তুমি কি মুনতাহারের মেয়ের? হ্যাঁ, কেন না? ঘরের বউ তো মেয়েই হয়, তাই না? কতটা সোনার খাবার আমার গলায় আটকা এক হয়ে গেছে। কি বলে আম্মু? আম্মু এত আশা করিও না, ওরে তো তুমি চেনো না, নাম্বার 1 ডাইনিও। ওই তুই আমাকে ডাইনি বললি? নয়তো কি, আমার উপর যে অত্যাচারগুলো করে এটা মোটেও কোনো ডাইনি ছাড়া করে না। আচ্ছা ঠিক আছে, আমি খাবো না, আর তোমাদের বাসাতেও আসবো না। আলহামদুলিল্লাহ। তা এখনই কি চলে যাবে? একটু এগিয়ে দিয়ে আসবো? এই তুই চুপ কর। প্রয়োজনে তোকে বাসা থেকে বের করে দিব, তারপরেও ও এই বাসায় আসবে। মেয়েটা অনেক ভালো। ভালোর ছিটে ফোটাও নেই ওর মাঝে। আমি আমাকে কথাগুলো বলছি আর মুন্তা আপু রেগে আগুন হয়ে যাচ্ছে।
এটা বুঝতে পারছি যে এখানে কিছু বলবে না, কিন্তু বাইরে গেলে শুধু আসলে সব উসুল করে নেবে। এই, অনেক খেয়েছিস, চল এখন। কোথায় যাবো? কাল তোকে কি বলেছি মনে নেই? ও আচ্ছা, মনে পড়ছে। তুমি একটু বসো, আমি রেডি হয়ে আসছি। আমি উঠে রেডি হয়ে আসলাম, তারপর বেরিয়ে পড়লাম। বাইরে গিয়ে দেখি একটা গাড়ি দাঁড় করানো। আপু, এটা কার গাড়ি? কেন আমার? কিন্তু তুমি তো কোনোদিন গাড়ি নিয়ে আসো না। আজকে এসেছি, চল। আচ্ছা ঠিক আছে, চলো। এই গরমে এরকম এসি গাড়ি পেলে কে না উঠতে চাইবে। আমি গাড়িতে উঠে বসলাম। গাড়ির ভেতর মুন্তা আপুর কোনো কথা নেই, একদম চুপ করে বসে আছে। কি ব্যাপার, এভাবে চুপ করে আসো কেন? এখন কথা বলার মুড নেই, একটু পর বলবো। কেন, কোনো সারপ্রাইজ দেবে নাকি আমায়? হ্যাঁ, অনেক বড় সারপ্রাইজ দেব। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি একবারেই কথা বলো। নিশ্চুপ দুটি প্রাণী আমরা গাড়ির মধ্যে বসে আছি। একটু পর গাড়ি এসে একটা খোলা নিরিবিলি জায়গায় থামলো। কি ব্যাপার, এখানে থামলো কেন? আমরা তো ভার্সিটিতে যাব। আজকে ভার্সিটি ক্লাস বাদ, আজকে তুই আমার ক্লাস করবি। তাই আমি রাজি আছি তোমার তো ক্লাস করতে। আমার কথা শুনে মুন্তা আপু গাড়ির পেছন থেকে একটা লাঠি বের করে নিয়ে আসলো। কি ব্যাপার আপুর লাঠি কেন? তুই যেন তোর বাসায় কি কি বললি? বুঝতে পারছি, বাসায় কিছু বলতে পারে নাই, কারণ বাসায় ভালো মেয়ে সেজেছিল, সেই শোধগুলো এখন তুলবে। কই, আমি তো বাসায় কিছু বলি নাই। আমি তো ডাইনি, তাই না? কে বললো তুমি ডাইনি? তুমি তো ভালো, তাই তো আমি তোমার সাথেই থাকি সব সময়, তুমি দেখতেছো না? সেটা ভালোভাবেই দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি বলেই এখন আরো ভালো হচ্ছি। ওরে ভাই, তারপর আর কি, কমিশনারের মেয়ে বলে কথা, মায়েরগুলো হয়েছে সেরকম। হাঁটার ক্ষমতা হারাই ফেলছি। কোনো রকমে বাসায় গেলাম, বিছানায় শুয়ে আছি। একটু পর সেই ডাইনির ফোন। কি হয়েছে, ফোন করছো কেন? দরদ দেখাতে? ওই রাগ, অন্যদের মতো আমি না যে তোকে বাবু সোনা বলে সরি বলবো। আমি যে কারণে ফোন করলাম, কাল সকালে রেডি থাকবি, একসাথে যাব। কোথায় যাবা? আমার সময় নেই। একে কাল ক্লাস আছে, দুইয়ে আমার অবস্থা ভালো না, আমার পক্ষে যাওয়া বেশ সম্ভব। তুই যাবি না, তোর বাপ যাবে। সি সি সি, এই বয়সে আমার বাপ এরকম কোচি মেয়ের সাথে ঘুরতে যাবে কেন? দেখ, এখন কিন্তু আমার রাগ উঠাবি না, বললাম। কাল সকালে রেডি থাকবি, ব্যাস। আর কিছুই বলো না, ডিরেক্ট ফোন কেটে দিও। বুঝতে পারছি এই মেয়ে যে জেদি, তাতে এই মেয়ে ছাড়বে না, কালকে যাবেই। তাই আমিও সেরকম প্রস্তুতি নিয়ে নিলাম। পরদিন সকালে আমাদের বাসার সামনে এসে মুন্তা আপুর গাড়ি থামলো। আমি রেডি হয়ে তাড়াতাড়ি নিচে গেলাম। নিচে গিয়ে আমি হা হয়ে মুন্তা আপুর দিকে তাকিয়ে আছি। পরিও হার মেনে যাবে এর কাছে। শাড়ি পরেছে, চুলগুলো খুলে দিয়েছে, হালকা মেকআপ, দাঁতে ঠোঁটে হালকা লিপস্টিক। আমি আবার নতুন করে মুন্তা আপুর উপর ক্রাশ খেলাম। এই, তুই হাঁ করে কি দেখতেছিস? তোমাকে দেখতেছি, খুব সুন্দর লাগতেছে তোমাকে। আমি জানি আমি সুন্দর, সেটা আর নতুন করে বলতে হবে না। মুন্তা আপুর এই কথা শুনে আমার ধ্যান ভেঙে গেল। আরে এর সামনে দুর্বল হওয়া যাবে না, তাহলে আরো পার্ট বেড়ে যাবে। সুন্দর, আর তুমি? আর একটু ভালো করে মুখটা দেখেছো? তুই কি বলি, আমি সুন্দর না? একটু মেকআপ আর ফিটফাট হলে সুন্দর হওয়া যায় না? ওই কুত্তা, আমি সুন্দর না হলে তুই বারবার এভাবে তাকাচ্ছিলি কেন ওভাবে? একটু আগে যে বললাম ময়দার বস্তা, তাই। কি, তুই এত বড় কথা বললি? আরে ছাড়ো তো, কোথায় যাবা, চলো। আমি যাব না। ভালোই হলো, আমিও গিয়ে তাহলে শুয়ে পড়ি। ওই কই যাস? এত তাড়াতাড়ি যাওয়া হবে না, চল আমার সাথে। আমি জানতাম একটু বিপরীত দিকে প্রতিক্রিয়া করলে এটি ক্রিয়া করা শুরু করবে, তাই এই ব্যবস্থা নেওয়া। আমি কি গাড়িতে উঠে বসলাম। আমি বারবার মুন্দাকে দেখছি, অন্যরকম ভালো লাগছে আমার মনে। আমি একটু পর মনে হয় জানতে পেরেছে আমি ওকে দেখছি, তাই ও উল্টো পাশে ঘুরে বসলো। প্রায় 1 ঘন্টা জার্নি শেষে মুন্দা আপু কোথায় যেন আমায় নিয়ে এলো। আমি শুধু অবাক হয়ে দেখতেছি, তবে যতটা না অবাক হয়েছি তার চেয়ে বেশি খুশি হয়েছি। অনেক কি সুন্দর সুন্দর মেয়ে এখানে। মেয়েও তো না যেন হুড় পড়ি। মেয়েগুলোরে দেখে আমার মাঝে সেই শয়তানের শক্তি জেগে উঠলো। আমি আপুকে একবার জিজ্ঞেস করলাম, আপু আমরা এটা কোথায় এসেছি? মনে সব কিছু করিস, কিন্তু এখানে অন্তত আমায় আপু বলে ডাকিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু আমায় কোথায় নিয়ে আসছো সেটা বলবা তো? আমার কাজিনের জন্মদিন আছে, তাই বাসায় পার্টি আছে। ও তাই তো বলি, এত সুন্দর সুন্দর মাইয়া আইলো কই থেকে? এদের দেখে মনে হচ্ছে সবগুলো বড়লোকের ময়দাওয়ালা মেয়ে। এদের থেকে একটারে পটাইলে আমার লাইফ সেট।
ওই, ভুলেও ওদের দিকে তাকাবি না, আর ওদের ধারের কাছেও যাবি না। ই বললেই হলো, এত সুন্দর মাইয়াগুলো একটারে পড়াইতে পারলে আমার যে লাইফ চেঞ্জ তুমি জানো। ও আমি তো জানি তুমি চাও না যে আমি বড় হই, ধনী হই, তা না? ওই, একদম বাজে কথা বলবি না। আমি তোকে যেটা বলছি সেটাই শেষ কথা। কে শোনে কার কথা? আমি চলে গেলাম সেই মায়াগুলোর লগে আড্ডা দিতে, মানে পটাইতে। ওদের মাঝে একটা মেয়েরে দেখলাম সুন্দর, এরই আমার টার্গেট বানাতে হবে। গেলাম টার্গেটের সাথে ভাব জমতে। হাই, আমি মনির। হাই, আমি রোজা। কেমন আছেন? ভালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি রাহির কে হন? কে এই রাহি? সে কি, যার জন্মদিনে আসছেন তাকেই চিনতে পারছেন না? ও আচ্ছা, তাহলে আজকে যার পয়দা দিবস উপলক্ষে পার্টি হচ্ছে তার নাম রাহি। আপনি কি হন রাহের? আমি ওর ফ্রেন্ড। ও ভালো। আমরা কি তুমি করে বলতে পারি? এখানেই দেখা আর এখানেই তুমি করে বলা কেমন হয়ে গেল না? তারপর আমরা আবার অপরিচিত। এটা ঠিক যে আমরা অপরিচিত, কিন্তু অপরিচিত কারোর সাথেই পরিচিত হয়েই তো ফ্রেন্ডশিপ হয়, তাই না? সেটা ঠিক। আচ্ছা, ঠিক আছে, বলো। ধন্যবাদ, তবে তুমি কিন্তু অনেক সুন্দর। কি যে বলো না, কে বললো আমি সুন্দর? কেন, আমি বললাম তুমি অনেক সুন্দর। বিশেষ করে তোমার চোখ দুটো যে কেউ দেখলে পাগল হয়ে যাবে। যা, তুমি বাড়িয়ে কথা বলছো। একটুও না, সাথে তোমার হাসিটাও একদম পাগল করে দেবে সবাইকে। মায়া দেখে একটু লজ্জা পাইছে, তার মানে মায়া পটাইতেছি। সাব্বাস মনির, চালিয়ে যা। তুমি পাগল হয়েছো? সবাই যখন পাগল হবে তাহলে আমি তো তাদের দলেই পড়ি। আমার ওটা একই ফিলিংস হওয়াটাই স্বাভাবিক। তো একটা প্রশ্ন করি, হ্যাঁ, অবশ্যই। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না, তেমন কেউ নেই। আমার ফ্যামিলি খুব স্ট্রিক্ট, তাই ওসব করার সাহস পাই না। কি বলো, ফ্যামিলি স্ট্রিক্ট হবে এটাই স্বাভাবিক, কিন্তু ওদের কাছ থেকে লুকিয়ে একটা রিলেশন করার আলাদা কিক পাওয়া যায়। তোমার মতো করে ভাবিনি কখনো। তাহলে দেরি করছো কেন? আমার মতো একটু ভাবতে চেষ্টা করো। ভাবতে হবে। তুমি রিলেশন করো না? আমাদের মতো ছেলেদের সাথে কি রিলেশন করবে? কেন? তুমি তো অনেক ভালো আর দেখতেও সুন্দর। এই তো মাইয়া পড়ছে। ছোট মেয়েদের সাথে রিলেশনে জড়ানোর এই হলো এক বড় সুবিধা, অল্প একটু প্রশ্নের সাথে পাগল হয়ে যায়। তোমার কাছে মনে হচ্ছে আমি সুন্দর? হ্যাঁ, অবশ্যই। এটা যে কারো কাছে মনে হবে। যে কাউকে লাগবে না, তোমার কাছে হলেই চলবে। কেন? আমার কাছে কেন? আসলে আমি তো তোমাকেই সরি। এখানে অনেক লোক আছে, আমরা বাইরে গিয়ে কথা বলি। যে কথা আমার বলার কথা সে কথা মাইয়াই বলতেছে। আমি এই সুযোগ হাতছাড়া করবো কেন? হ্যাঁ, আমিও সেটাই ভাবতেছিলাম। চলো আমরা বাইরে যাই। আমি আর রোজা বাইরে গেলাম। বাইরে আসলাম ঠিক আছে, কিন্তু মনে মনে ভয়ও পাচ্ছি। একবার গুন্ডিরা এসে দেখলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। এখানেই বলো, কি বলছিলা? না মানে আসলে আমি যখন এখানে এসেছি তখন তোমাকে দেখে আমার ভালো লেগেছিল। শুধু ভালো লাগে না, আমার মনে হচ্ছে আমি তোমায় ভালোবেসে ফেলছি। তাই তোমার সাথে কথা বলতে। কিছুক্ষণের কথাতেই ভালো লেগে গেল? আসলে আমার লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে, তাই তোমার কাছে থেকে উত্তরটা চাচ্ছি। দেখো, তোমার সাথে আমার কিছুক্ষণ কথা, আর আমি সেভাবে তোমাকে চিনিও না। আমি কিভাবে হ্যাঁ বলবো? আমি মনির, বাপ মায়ের একমাত্র সন্তান। বাবা জব করে আর আমি অনার্স প্রথম বয়সে পড়ি। এখন তো চিনলা। কিন্তু তারপরেও দেখো, যা বলবা তা এখনই। আমি আমার ভালোবাসাটাকে স্মরণীয় করে রাখতে চাই। মাইয়া কি জন্য ভাবতেছে। আচ্ছা, আমি তোমার নাম্বারটা দিচ্ছি, তোমার সাথে ফোনে কথা হবে। সেখানেই না হয় তোমাকে আমার ফিলিংসটা বলবো। আচ্ছা ঠিক আছে, দাও। আমি তো সেই খুশি হয়ে গেছি, এত তাড়াতাড়ি পড়ায় ফেললাম নাম্বারটা নেওয়ার জন্য। আমি ফোন বের করছি, আমার সঙ্গে মনটা আপু এসে আমায় পুরো বাস দিয়ে দিল। তুমি কি ওরে নাম্বার দিচ্ছ? জি আপু। তুমি ওরে চেনো? না তো আপু, কিছুক্ষণ আগেই তো কথা হলো। তোমার নামটা কি? আপু, আমি রোজা। ও আচ্ছা, ভালো নাম। শোনো রোজা, তুমি এই মনিরকে চেনো না। এতক্ষণ নিশ্চয়ই তোমার সাথে সুন্দর সুন্দর কথা বলে তোমার মন জয় করে ফেলেছে। তেমন কিছু না আসলে আপু। আমি বুঝতে পারছি। তুমি তো জানো না এই মনির মেয়েদের নিয়ে খেলা করে। ও এভাবেই মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে। তুমি আমার ছোট বোনের মতো, তাই তোমায় আগে সাবধান করে দিলাম ওর ফাঁদে পা দিও না, তাহলে তোমার সাথেও ও একই কাজ করবে।
কি ডাহা মিথ্যা কথাগুলো বললো আমার নামে। বলার জন্য ধন্যবাদ আপু, না হলে আমি ওই একই পথে চলে যাচ্ছিলাম। রোজা চলে গেল, যাওয়ার সময় আমার দিকে কিভাবে যেন তাকিয়েছিল। আহারে, কি সুন্দর মেয়েটার পটিয়ে আমার সিঙ্গেল লাইফটার অবসান ঘটাতে চাইছিলাম, জানাটা এসে আমার সব সাধনায় পানি ঢেলে দিল। ওই, আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি যে তুমি আমার সাথে এরকম শত্রুতা করছো? ওই, একদম চুপ। তোরে বলছি না যে মেয়েদের দিকে তাকানো দূর, ওদের কাছেও যাওয়ার চেষ্টা করবি না। বললেই হলো, কি সুন্দর মেয়েটা পটিয়েছি মাত্র, আর তুমি এসে। ওই, আবার কথা বলছিস? তুই আমার ওপর কথা বলছিস? তোরে দেওয়া চুক্তির কথা মনে নেই? আছে, ভালো করেই আছে, কিন্তু তাই বলে কি আমি একটা রিলেশন করতে পারবো না? না, পারবি না। যতদিন চুক্তি আছে ততদিন আমি যা বলবো তোকে তাই করতে হবে। পরবর্তীতে এরকম ভুল করার চেষ্টাও করবি না। ও আল্লাহ, তুমি আমায় কোথায় ফাঁসিয়ে দিলে? আমার আরামের জীবনটারে এই মায়া তো হারাম করে দিচ্ছে। এভাবে আর কতদিন? এখন আমার কাছে এই 1 মাস এক একটা দিন যেন এক একটা বছর মনে হচ্ছে। তুমি আমারে বাঁচাও। ওই, ওপরের দিকে তাকিয়ে কি ভাবছিস? না, কিছু না। আমি জানি তুই কি ভাবতেছিস। তোর ভাবনাতে আমার কিচ্ছু যায় আসে না। চল এখন। আচ্ছা চলো। আর শোন, বলো। যতক্ষণ এখানে আছি কোনো মেয়ের দিকে তাকাবি না বা কাছেও যাওয়ার চেষ্টা করবি না। সব সময় আমার কাছেই থাকবি। এখন নিজেরে একজন বিনা টাকার বডিগার্ড মনে হচ্ছে। কি আর করার, যা বলবে তা শুনতেই হবে। তুমি আমার যে কেস খাওয়াইছো তাতে এতক্ষণে গিয়ে প্রচার করতে শুরু করছে যে আমি কেমন ছিল। এখন তো আমার মান সম্মান নিয়ে টানাটানি বেজে গেছে। আরও তো কথা বলা। যা করেছি একদম ঠিক করেছি। তোরে আমি আগেই মানা করেছিলাম না? আমি না আসলে তো এতক্ষণে একতরফা হয়ে যেত। তা তো হতোই। তুমি যা ডাইনি, তুমি তো আমার ভালো কখনো চাও না। তুমি এরকম করবাই। হয়েছে, এখন আর ইমোশনাল হতে হবে না। তোর ইমোশনালে আমি দরদি হয়ে যাব এটা ভাবিস না। সেটা আমি ভালো করেই জানি। এখন চলো ভেতরে। আমি আর মুন্তা আপু ভেতরে গেলাম। রোজার ওর ফ্রেন্ডগুলো শুধু আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় আমার মাথা কাটা গেল। ইচ্ছে করতেছে কোথাও গিয়ে লুকিয়ে যাই। এখন মুন্তা আপুর ওপর প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু করার কিছু নেই। একে বড় আপু, তার উপর চুক্তির বাইরে গেছি আমি, তাই কিছু বলতে ইচ্ছা না হলেও চুপ করেই থাকলাম। মুন্তা আপু আমার পাশেই দাঁড়িয়ে আছে, আমার ছেড়ে আর কোথাও যাচ্ছে না। আমি বুঝতে পারছি না এই মেয়ে আমার উপর এত অধিকার দেখাচ্ছে কেন। অবশেষে পার্টি শেষ হলো। রাতে আমি আর আপু বাসায় আসতেছি। আমি কোনো কথা বলছি না, শুধু চুপ করে বসে আছি। আমি জানি আমার ওপর রাগ করে আছিস তুই, কিন্তু আমি যেটা করেছি ভালোই করেছি। কি ভালো করেছো তুমি? এত সুন্দর একটা মায়েরা পড়াইছিলাম, প্রায় পড়িয়েও ফেলেছি, আর তুমি শেষে বাস দিয়ে সব শেষ করে দিলে। আসলে তোর ভালো চাওয়াটাই ভুল হয়েছে। তুই চিনিস ওই মেয়েদের সাথে তোর ওই রোজানা ফোজা কি জানো না? অনেক বাজে মেয়ে ওরা। ওদের জন্য অনেকেই ক্যারিয়ার শেষ হয়েছে। আমি ওরে তোর সম্পর্কে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো ওকে নয়, আমি তোকে বলেছি। কথাগুলো শুধু উল্টাই নেই। ও আচ্ছা, না ঠিক আছে, তাহলে ভালোই করছো। এখন তো মনটা ভালো কর। আমি জানি তুই ওখানে অনেক লজ্জা পেয়েছিস, কিন্তু আমি তোর ভালোর জন্যই ওটা করেছি। আমি কিছু না বলেই চুপ করে বসে আছি। জানি না মুন্তা আপু মিথ্যা বলছে নাকি সত্যি। তারপরে আমি ওর কথাগুলো বিশ্বাস করে নিলাম, কারণ মুন্তা আপু আমায় কোনোদিনও মিথ্যা বলেনি। অবশেষে বাসের সামনে আসলাম। আমি গাড়ি থেকে নেমে ভেতরের দিকে যাচ্ছি। আমার পেছন থেকে মুন্তা আপু ডাকলো। মনি শোন, হ্যাঁ বলো। এটা তোর জন্য। আমার হাতে একটা গিফটের প্যাকড করা বাক্স দিল। কি এটা? বাসায় গিয়ে খুলে দেখিস। বাই। মুন্তা আপু গিফট দিয়ে চলে গেল। আমি এই গিফটটা আমার বিছানার উপর রেখে একটু ফ্রেশ হয়ে আমার রুমে গেলাম। আম্মু, কি করতেছো? দেখতে পাচ্ছিস না কাজ করতেছি? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। সারাদিন কোথায় ছিলি রে? তোমার আদরের মুন্তার কাজিনের জন্মদিনে গিয়েছি। গেছিস ভালো কথা, মেয়েটার মান সম্মানের 12টা বাজাস নাই তো আবার। আম্মু, তুমি এটা বলতে পারলে? আমি না উল্টা ও আমার প্রেস্টিজে হানা দিয়েছে। বাবা, তোর আবার প্রেস্টিজ বলতে কিছু আছে নাকি? কি বলো আম্মু? আমি এখন বড় হয়েছি না? আমার মান সম্মান আছে না? তোর মান সম্মান থাকলে তো আর এরকম অকামগুলো
কইরা বেড়াতিস না, আর বিচার বাসায় নিয়ে আসতিস না। ওসব আগের কথা আম্মু, এই জন্যই তো আমার মাঝে মাঝে সন্দেহ হয় তুমি আমার সত্যি আম্মু তো। এই বাজে কথা বাদ দিয়ে আচ্ছা বল, কেন তোর প্রেস্টিজে হানা দিয়েছে? আর বলো না, আমি ওখানে গিয়ে কি সুন্দর একটা মেয়েরে পটাইতেছিলাম, মাঝখানে ওই ডাইনি এসে কাটটি করে দিল। আর আমার নামে কি যে বাজে বাজে কথাগুলো বললো, পরে লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে। যা করেছে একদম ঠিক করেছে, তোকে তো ঝাঁটাপিটা করা উচিত ছিল। আম্মু, তুমি তোমার ছেলের নামে এরকম করে বলছো? তো কিভাবে বলবো? কে বলেছে ওখানে গিয়ে মেয়েদের পাল্লায় পড়তে? এত সুন্দর সুন্দর মাইয়াগুলো দেখলে কি আর বসে থাকা যায়? এবাদত, তুই আমার সামন থেকে যা এখন। বুঝতে পারছি মা ধীরে ধীরে আমার উপর রেগে যাচ্ছে, তাই আমি ওখান থেকে কেটে বললাম, বুঝতে পারি না সবাই আমার উপর এরকম রাগ করে কেন। আমি রুমে গেলাম, রুমে গিয়ে দেখি আমার বিছানার উপর সেই গিফটের বাক্সটা রাখা। আমি গিয়ে বাক্সটা খুললাম, খুলে দেখি ভেতরে একটা হার্টের ঘড়ি, অনেক সুন্দর ঘড়িটা। আমি বুঝতে পারছি না ও আমাকে দিলে সিম্পল ঘড়ি দেবে, কিন্তু আমার হার্টের ঘড়ি দিল কেন? এই যে আমি আবার ভুলভাল ভাবতে শুরু করছি। আর ও তো আমার বড় আপু, ওর সাথে কিভাবে, না এসব না, ভাবাটাই বেটার। আমি গিফটটা রেখে মুন্তা আপুকে ফোন দিলাম। হ্যালো আপু, কি করো? ওই, তোরে বলছি না যে আমায় আপু বলবি না? ও সরি, ভুলে গেছি। তো মুন্তা, তুমি কি করতেছো? তারপরেও ঠিক আছে, বসে আছি। গিফটটা দেখেছো? হ্যাঁ, অনেক সুন্দর গিফটটা। তা হঠাৎ করে কেন যেন এরকম গিফট, কোনো উপলক্ষ ছাড়াই? কেন, তোকে গিফট করতে কি উপলক্ষ লাগবে? না, তা ঠিক না, এরকম ভাবে একমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে থাকে। করতেই পারে। তার মানে তুমি আমায় ভালোবাসো? এভাবে প্রকাশ করতে হয়, মুখেই তো বলতে পারতা। এই থাম থাম, কি এসব আজে বাজে বকতেছিস? তেমন কিছুই না, তুই আমার ছোট, আর আমি তোকে ফ্রেন্ড ভাবি, এর বেশি কিছুই না। ও আচ্ছা, আর ভাবছিলাম যে এইসব ভাবিস না, আমি রাহির জন্য গিফট কিনতে গিয়েছিলাম, এটা পছন্দ হলো তাই তোর জন্য নিয়ে এলাম। ও আচ্ছা, আমি সেটাই ভাবতেছি। কি করতেছিস রে? তুমি ডাইনির কথা ভাবতেছি। এই, তুই আবার আমায় ডাইনি বলতেছিস? তো ডাইনিকে ডাইনি বলবো না তো কি বলবো? আচ্ছা, আমাকে ডাইনি বলতেছিস তো? কাল দেখবি এই ডাইনি কি করতে পারে। আর কতদিন আমার উপর অত্যাচার করবো? আর তো মাত্র 1 সপ্তাহ, তারপর তো আমাদের আর কোনো চুক্তি থাকছে না, কারণ আমি আমার ইচ্ছা মতোই চলতে পারবো। খুব খুশি তাই না? বেশি খুশি হোস না, শেষে দেখবি দুঃখ আসবে। মুন্তা আপুর এই কথা শুনে আমার ভেতরে আবার ভয় ঢুকে গেল। জানি না আবার যে এই মাইয়া আবার কি চাল চালে, একটু সাবধানে থাকতে হবে। দেখো আপু, তোমার কথা মতো সামান্য ভুল করার পরেও তোমার দেওয়া শাস্তি পেতে আমি রাজি হয়েছি। এতদিন থেকে তোমার অত্যাচার সহ্য করে আসছি, আর কোনো চাল চাইলো না প্লিজ। কাল একটু আমার সাথে দেখা করবি ভার্সিটিতে, তোরে অনেক কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই। আমি শুধু ভাবতেছি কিছুতেই এই মায়ের ফাঁদে পড়া যাবে না, দেখা যাক কি হয়। আর তো মাত্র 7 দিন। দিলাম রাতে একটা ঘুম, কি সুন্দর একটা ঘুম দিচ্ছিলাম, হঠাৎ অনুভূতি হলো যে আমার উপর বৃষ্টি পড়তেছে। ঘুম থেকে উঠে দেখি আমার পুরো শরীরে পানি, সামনে দেখি মুন্তা আপু ও মনে হাত দিয়ে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি হলো না যে কি কারণে আমার এত সুখের ঘুমটা হারাম হলো। কি হলো এটা? কি হলো বুঝতে পারছিস না? গায়ে পানি ঢেলে দিছো সেটা জানি, কিন্তু আমার এত আরামের ঘুমটা নষ্ট করার কারণটা জানতে পারি? কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? কটা বাজে? 9:30। আমি কতক্ষণ থেকে তোর জন্য নিচে অপেক্ষা করতেছি। আরে ভাই, ভাবছি ভার্সিটি লাইফে এসে একটু শান্তিতে থাকবো, কিন্তু এখানেও তো শান্তি নামক জিনিসের কোনো খোঁজ নেই। আর একটু ঘুমাই। আরেক বালতি নিয়ে আসবো? না থাক, তার প্রয়োজন হবে না, আমি উঠতেছি। কি আর করার, উঠতে ইচ্ছা না থাকলেও জোর করে উঠলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে বসেছি, দেখি আম্মু মুখ গম্ভীর করে আছে। কি ব্যাপার, আমার সৎ মায়ের মুখটা কেন জানি গম্ভীর হয়েছে? আমার নামে কেউ কাটটি করলো নাকি? যদিও কাটি করার লোকের অভাব নেই। ওই, আমার কি খেয়ে দে কাজ নেই যে আমি তোর নামে কাটি করতে যাব? এ দেখেছো, আমি কিন্তু কোনো নাম নেইনি, আর উনি লাভ দিয়ে উঠলেন, তার মানে উনি আগেই কাটি করে? মোটেই না, আমি আন্টিকে কিছুই বলি না। আর আমি বলতে যাবো কেন? তুই যা খুশি কর, তোর ইচ্ছা। হয়েছে, আর বলতে হবে না। আমি কিছু করতে গেলেই তো মাঝখানে এসে কাটা হয়ে দাঁড়াও।
কি আমি কাঁটা হয়ে দাঁড়াই? আচ্ছা যা, আমি আর তোর কোনো বিষয়ে নাক গলাবো না। সত্যি বলছো? বাসলাম। আম্মুর সামনে কথা দাও যে তুমি আর আমার কোনো কাজে একবারই কথা বলবো না, আমি আগের মতো হ্যাপি লাইফ কাটাবো। তুই কি বলতে চাস? আমার সাথে পরিচয় হওয়ার পর তোর কোনো সুখ নেই? আমি তো সেটা বলিনি। তুমি যদি সেটা ভেবে নাও তাহলে সেটা তোমার ব্যাপার। তোরা কি শুরু করলি? একটু কথা কম বলে খাবার খা। সারাদিন টমের জেরির মতন ঝগড়া লাগিয়েই থাকিস। একটু ভালো করে থাকতে পারিস না? আমি তো থাকতে চাই, কিন্তু আছে না অনেকে যারা কাটি করতে ওস্তাদ, তা তো ভালো করে থাকতে দেয় না। তুই থাম, তোর ভালো থাকা যে কিসে সেটা আমি ভালো করেই জানি। সারাদিন মেয়ে মানুষের পেছনে লাগিস, এটা করিস ওটা করিস, আর বাসায় বিচার আসে। তোর ভালো থাকা আমি ভালো করেই জানি। মুনতাহার সাথে পরিচয় হওয়ার পর তো কোনো বিচার আসেনি। হ্যাঁ, এখন তুমি ওর গুণগান করবা? তোমার আদরের ছেলেটার উপর যে কি অত্যাচার করে সেটা তো একবার দেখো না। হ্যাঁ, তোকে আদর দিয়ে মাথায় তুললেই তো আজ আমাদের এই অবস্থা। অন্যের সন্তান আদর পেলে ভালো হয়, আর আমি তোকে আদর দিয়ে বাদর বানিয়েছি। আম্মু তুমি এটা বলতে পারলা আমি না তোমার ভালো ছেলে? থাক, আর বলতে হবে না। তাড়াতাড়ি খেয়ে ক্লাসে যা। মুনতাহা মা, তুমি খেয়ে নাও। না, আমি খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। হয়ে গেলেই ভালো, আমাদের খাবার বাঁচলো। এই, তুই কথা কম বল। আমি মুন্থা আপুর দিকে একবার তাকালাম, দেখে রাগে পুরো লাল হয়ে গেছে। আজকে যেভাবেই হোক এই মেয়ের হাত থেকে বাঁচতে হবে, নাহলে আজকে মনে হয় না আমি বেঁচে ফিরবো। মুন্থা আপুর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে ইশারে বোঝাচ্ছে, আজকে বাইরে আয়, তোর খবর করে ছেড়ে দেবো। আমিও কম যায় না। কি যে, আমি মুন্থা আপুর দিকে একবার তাকালাম, দেখে রাগে পুরো লাল হয়ে গেছে। আজকে যেভাবেই হোক এই মেয়ের হাত থেকে বাঁচতে হবে, নাহলে আজকে মনে হয় না আমি বেঁচে ফিরবো। মুন্থা আপু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে ইশারায় বোঝাচ্ছে, আজকে বাইরে আয়, তোর খবর করে ছেড়ে দেব। আমিও কম যাই না, কি যে করি। ওরে বাবা, আম্মু আমার আজকে কি পেট ব্যথা করতেছে, আমি আজকে ক্লাসে যাব না। এই একদম বাহানা করবি না, ক্লাসে যা। আমি বাহানা করছি আম্মু? তোমার একমাত্র ছেলে অসুস্থ, ওদের তুমি দেখে ক্লাসে যেতে বারণ করবা, তা না তুমি আবার বলছো বাহানা। তোর বাহানা আমি ভালো করেই জানি। আন্টি তুমি ওর কথা শুনবা না, ও ক্লাসে যাওয়ার ভয়ে এইরকম করতেছে। কি করব বলেন, দুইজন মহিলা আমার বিপক্ষে, আর আমি বাচ্চা একটা ছেলে একাই। ওদের সাথে কি আমি যুক্তি তর্কে পাবো? কি আর করার, মনে হয় ক্লাসে যেতেই হবে। ক্লাস তো না, পিটান খাতে যেতে হতে হবে। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি যাচ্ছি, তবে তোমার ছেলের জন্য দোয়া করো যেন বেঁচে ফিরতে পারি। আর কত দেরি করবি? অনেক দেরি হয়ে গেছে, চল এখন। জানি তো তুমি রাগ সামলাতে পারছো না, আমার ধোলাই দেওয়ার জন্যই এত তাল দেখাচ্ছ। কি আর, চললাম মুন্তাহা আপুর সাথে। আমি আর আপু গাড়িতে বসে আছি। আপু সরি, আসলে আমি ওভাবে বলতে চাইনি। সরি বলিস কেন? আমি কি তোকে কিছু বলেছি? না মানে আসলে ওই, একদম চুপ। আমি চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর গাড়ি কোথায় যেন এসে থামলো। নাম। নামবো মানে? এটা কোথায় আসলাম? আমাদের ভার্সিটি তো এখানে না। তোকে নামতে বলছি, নাম। আমি গাড়ি থেকে নামলাম, আমার বুকের ভেতরটায় শুধু কাঁপতেছে। আল্লাহ জানে আজ আমার উপর দিয়ে কোন ফোনই যে বয়ে যায়। গাড়ি থেকে নেমে সামনের দিকে তাকাতে দেখি দুইটা হাতি আসতেছে। আমার তো কলিজার পানি শুকায় গেছে, এই হাতি দুইটা এখানে কেন? পেছনে তাকিয়ে দেখি মুন্থা আপু লাঠি নিয়ে আমাদেরকে এগিয়ে আসতেছে। বুঝতে পারছি আজ এই শিশুটার উপর দিয়ে ভালোভাবে ঝড় চলবে। আপু তুমি এরকম ভাবে আমার দিকে আসছো কেন, তোমার লাঠি হাতে নিয়ে? আর ওই হাতি দুইটা না, মানে তোমার ফ্রেন্ড দুইটা আমার দিকে আসতেছে কেন? তোর তো মুখে খুব কথা ফুটেছে, তাই না? কি কি বলছিস আমায় আর একটু বলতো। আরে মজা বোঝো না, আমি তো মজা করছি তোমার সাথে। মজা করছিস তাই না? তুই বলার সময় কি ভাবিস নাই যে পরে পরে আমি তোর অবস্থা কি করব? না মানে আপু, এবারের মতো মাফ করে দাও, পরের বার থেকে ভাববো। মাফ করবই তো। আপুর সাথে কথা বলতে বলতেই হাতি দুটা আমায় এসে ধরে ফেলছে। আমায় শুয়ে আমার পিঠের উপর বসে লাফাচ্ছে, আমার পিঠটাকে দোলনা বানিয়েছে। ওরে কি আছিস রে আমার বাচ্চা? সে শুনে কার কথা, পুরো 10 মিনিট আমার উপর দিয়ে ফোনে বয়ে গেল। হাতি দুইটা উঠে চলে গেল, সাথে মুন্তা আপু চলে গেল। কি স্বার্থপর মেয়ে, একে আমারে মারলো, তার উপর আবার আমায় একাই ফেলে চলে গেল। আমি ওঠার মতো শক্তি পাচ্ছি না। কোনো রকমে আমার ফোনটা বের করে মিনহাজকে ফোন দিলাম। হ্যালো মিনহাজ।
হ্যাঁ বল, কোথায় তুই? ক্লাস আসলি না কেন? ভাই আমার নিয়ে যা। কোথায় তুই? জানি না, ফোন ট্র্যাক করে দেখ। আচ্ছা তুই ওখানে থাক, আমি আসতেছি। আমি শুয়েই আছি। অনেকক্ষণ পর মিনহাজ আসলো। কিরে তোর এমন অবস্থা কেন, কি হয়েছে? শালা কথা পরে বল, আগে আমায় এখান থেকে তোল আর হাসপাতালে চল। ও হ্যাঁ, আয় আয়। আমায় নিয়ে মিনহাজ হাসপাতালে গেল। ট্রিটমেন্ট করে আমি বিকেলে বাসায় গেলাম। আমি ঠিকভাবে হাঁটতে পারছি না। বাসায় গিয়ে কলিং বেল চাপলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, তোর এই অবস্থা হলো কিভাবে? আবার নিচে কোনো মেয়ের পেছনে গিয়ে এই হাল করেছিস? আম্মু তুমি থামবে? আমি কোনো মেয়ের পিছনে যাইনি। আমি আর কিছু না বলে সোজা আমার রুমে গেলাম। আম্মু বুঝতে পেরেছে আমি আজকে সিরিয়াস মুডে আছি, তাই আম্মু আর কিছুই বললো না। আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। খুব শীত করতেছে, জ্বর আসবে মনে হচ্ছে। আমার দু চোখ বন্ধ হয়ে আসতেছে। কিছুক্ষণ পর আম্মু আমার রুমে আসলো। কিরে বাবা, কি হয়েছে তোর? আম্মু আমার খুব শীত করতেছে, আমার একটা কাঁথা এনে দিবা? কাঁথা কেন? আম্মু আমার কপালে হাত দিল। এ কি, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। কি করি এখন? আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলতেছি। আম্মু আমার গায়ে একটা কাঁথা এনে দিল। রাতে আমার ফোনে একের পর এক ফোন আসতেছে, কিন্তু ফোন ওঠানোর মতো শক্তি আমার নেই। আম্মু এসে আমার ফোন উঠালো। হ্যালো। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি মনির কই? ও তো খুব অসুস্থ মা। সকালে তোমার সাথে গেল, বিকালে এসে শুইলো। তারপর আমি এসে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। এখন তো কথা বলতে পারছে না। ওর আব্বুও তো বাসায় নেই। কি যে করি মা, আমি কিছু বুঝতে পারছি না। আন্টি দাঁড়ান, আমি আসতেছি। তুমি এত রাতে আবার আসবা? হ্যাঁ আন্টি, আমি আসবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে মা। ফোন কেটে দিয়ে আম্মু আমার মাথায় জল পড়তে দিচ্ছে। আম্মু কান্না করতেছে, বুঝতেছে। ধীরে ধীরে আমার জ্বর বেড়েই চলেছে। কিছুক্ষণ পর মুন্তা আপু আসলো আমাদের বাসায়। মনে হয় দৌড়ে এসেছে, একেবারে আমার রুমে চলে আসলো। আমি এতটুকুই বলতে পারি, আর কিছু জানি না। আমি সেন্সলেস হয়ে গেছি। সকালে আমার ঘুম ভাঙলো। উঠে দেখি মুন্তা আপু আমার পাশেই শুয়ে আছে। আমি একটু বিছানা থেকে ওঠার চেষ্টা করলাম, আর এতেই মুন্তা আপুর ঘুম ভেঙে গেল। এই কি করছিস? একাই উঠতে পারবি না? আয়, আমি ধরছি। না থাক, লাগবে না, আমি উঠতে পারবো। দেখ, তোর যা রাগ আছে পরে আমায় দেখাস, এখন আমার সাথে আয়। কেন পরে রাগ দেখাবো? কেন? আর একবার যেন এভাবে পিটাইতে পারে সেজন্য? আসলে কাল আমার খুব রাগ হয়েছিল, আর আমার রাগ উঠলে আমার কিছুই ঠিক থাকে না। সরি। থাক, আর বলতে হবে না, আমি একাই যাব। শোন, তোর সাথে আমার একটা চুক্তি হয়েছে, আর চুক্তির সময় হিসেবে আরও 6 দিন তোকে আমার কথাতেই চলতে হবে। এটা অবশ্য অবিশ্বাস করার মতো না। যেহেতু চুক্তি করছি, তখন এটা পূরণ করতে হবে। আমি মুন্তা আপুকে ধরে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর আবার এসে বিছানায় শুলাম। আমার জ্বরটা এখনো পুরোপুরি সারেনি। আমি শুয়ে আছি, পাশে দেখে মুন্তা আপু বসে কান্না করতেছে। আর তুমি কান্না করতেছো কেন? আমি সরি রে, আমি তোর সাথে এরকম করতে চাইনি। আরে ওসব কথা আর ভেবো না তো, যা হবার তা হয়ে গেছে। আর দোষ তো আমারও ছিল, আমি তো তোমার রাগ উঠে দিয়েছি। প্লিজ কান্না করো না। কে শোনে কার কথা? কান্না চলতেই আছে, করুক কান্না করুক। আমাকে অত্যাচার করছে, এর জন্য নিজে একটু শাস্তি পায়। একটু পর আম্মু খাবার নিয়ে আসলো আমার জন্য। মনির, খাবারটা খেয়ে ওষুধ খেয়ে নে। আন্টি আপনি আমায় দিন, আমি ওকে খাওয়াচ্ছি। আপনি গিয়ে একটু রেস্ট নেন। রেস্ট তোমার প্রয়োজন মা। তুমি তো সারা রাত জেগে ওর মাথায় জলপট্টি দিলা। তুমি গিয়ে রেস্ট নাও। না আন্টি, কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। খাবারটা আপনি আমায় দেন। আচ্ছা ঠিক আছে মা। আম্মু খাবারটা দিয়ে চলে গেল। মুন্তা আবু খাবারটা হাতে নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবলো। নে হাঁ কর। ক্ষুধা নেই, খাবো না। খাবো না মানে? হাঁ কর। আমি খাবার খাচ্ছি, এখনো মুন্তা আবুর চোখ থেকে পানি পড়ছে। আর তুমি কান্না করতেছো কেন? এমনি কিছু না, তুই খা। আরে কান্না করার কারণ তো বলবা। আমি তোর অনেক কষ্ট দিয়েছি তাই না? আরে ধুর, আমার তো ওসব কিছুই মনে নেই। তুমি ওসব মনে রেখো না। আর মনে রেখেই বা কি হবে বলো, কিছু কষ্ট ছাড়া। হয়েছে, এত কথা বলতে হবে না, খেয়ে রেস্ট নে। আমি খেয়ে শুয়ে পড়লাম। মুন্তা আপু আমার পাশেই বসে আছে। এই মেয়েটার সাথে আজ 24 দিন ধরে আছি, কিন্তু এই মেয়েকে আমি এখনো চিনতে পারলাম না। কখন যে ভালো আর কখন যে রাগী কিছুই বুঝতে পারি না। যখন ভালো তখন মনে হয় আমার ক্রাশ, আর যখন রাগী মুঠে থাকে তখন মনে হয় আমার বাস। আর তো মাত্র 6 দিন, তারপর তো আর কোনো কিছুর অধিকার দেখাতে পারবে না। আমি ঘুমাই গেলাম। দুপুরে ঘুম থেকে উঠে দেখি মুন্তা আপু আমার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে।
খুব সুন্দর লাগছে মুন্তা আপুকে, একদম পরীর মতো লাগতেছে। আমি আর ওর ঘুম না ভাঙিয়ে ওর দিকে তাকিয়ে শুধু একাই দেখছি। কিছুক্ষণ পর মুন্তা আপু ঘুম থেকে উঠলো, উঠে দেখে আমি ওর দিকে তাকিয়ে আছি। কি রে, কি দেখি সেভাবে? না কিছু না, তুমি এত কষ্ট করতেছো কেন আমার জন্য বলো তো? কারণ আমি তোর এই অবস্থা করেছি, আর তাই। তার মানে তুমি আমায় দয়া দেখাচ্ছ? আমি তোকে দয়া দেখাতে যাব কেন? তুমি তো এটাই বলতে চাচ্ছ। আমি আমি তেমন কিছুই বলতে চাই না। তুই আমার একটা ভালো বন্ধু, আর আমি ডাকের মাথায় তোর সাথে এইরকম করেছি, তাই তোর। ভালো, খুব ভালো। তো আমি তো এখন সুস্থ হয়েছি, এখন চলে যাও। না, তুই যতক্ষণ পুরোপুরি সুস্থ হবি না ততক্ষণ যাব না। আচ্ছা, তোমার ইচ্ছা হলেই থাকো। মন্টু আবার কিছু না বলে আম্মুর কাছে চলে গেল। আমি শুয়ে শুয়ে শুধু ওর কথাগুলোই ভাবতেছি। বেঁচে থাকতে আর মায়া মানুষের পাল্লায় পড়বো না। মায়াগুলো যে কী জিনিস এটা আমি হারে হারে বুঝতে পারছি। শুয়ে এসব কথা ভাবতেছি, এমন সময় আমার ফোন আসলো। হ্যাঁ মীরা, বলো। কি হয়েছে তোমার? কাল থেকে তোমায় ফোন দিচ্ছি, কিন্তু তোমার কোনো খোঁজই নেই। তুমি কি ঠিক আছো? আমি একদম ঠিক আছি, সামনে একটু অসুস্থ আমি। কি হয়েছে তোমার? সামান্য জ্বর গায়ে। কি বলো তুমি? তুমি থাকো, আমি আসতেছি। আসবে মানে কোথায় আসবে? আমার বাসায়? হ্যাঁ, তোমার বাসায়। এই কাজ করো না, আমার বাসায় ডাইনি আসছে। ও তোমায় দেখলে একদম খেয়ে ফেলবে। আর তুমি তো জানো কিরকম ডেঞ্জারাস মেয়ে ও। আমি কাউকে পরোয়া করি না, আমি যাবই। মীরা, আমি বিকেলে সাথে যাবো, তুমি ওখানেই আসো। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি ফেলবো না, তাই গেলাম না। বুঝলাম না, এই মেয়ের আবার কবে থেকে আমার প্রতি এত দরদ বাড়তে শুরু করলো। এসব ভাবতে ভাবতেই আমি পেছনের দিকে ঘুরে তাকলাম। মাম্মি বাঁচাও! যে ডাইনি আমার পেছনে দাঁড়িয়ে আছে, রাগে শুধু ফুঁসছে। আপু, তুমি কখন আসছো? তোর প্রথম কথা থেকে। ও, কারণ তুমি সব শুনছো? হ্যাঁ, শুনেছি। আমি ফোন দিই নাই, কিন্তু ও আমায় ফোন দিয়েছে। আর ওর সাথে যেন দেখা না হয় এই জন্য আসতে নিষেধ করেছি। আমায় আর এগুলো বলতে হবে না। তুই যা খুশি কর, আমি আর তোকে কিচ্ছু বলবো না। বাবা, হঠাৎ তো চেঞ্জ হওয়ার কারণটা জানতে পারি? কোনো কারণ নেই। মুন্দা আবু আর কিছু না বলেই অন্য রুমে চলে গেল। আমিও আমার মতো শুয়ে আছি। না, এবার কতক্ষণ শুয়ে থাকবো, একটু ছাদ থেকে ঘুরে আসি। আমি উঠতে যাচ্ছি, এমন সময় মুন্দা আবুর আগমন। এই, তুই উঠেছিস কেন? কোথায় যাবি? এভাবে আর শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই ছাদ থেকে একটু ঘুরে আসি। তো তুই কি একাই যেতে পারবি? আমায় ডাকলে কি হতো? না মানে ভাবছি যে একাই যেতে পারবো। আর কাল রাত থেকে তো তুমি আমার জন্য অনেক করছো, আর কত করবা। বেশি কথা বলবি না, আমি তোর জন্য কিছু করছি না। আয় আমার সাথে। আমি মুন্তা আপুকে ধরে ছাদে গেলাম। ছাদে বসে আছি, মুন্তা আপু আমার পাশে বসে আছে। আচ্ছা আপু, এই যে তুমি আমার জন্য এত কিছু করছো, তোমার বিরক্ত লাগছে না? এখানে বিরক্ত লাগার কি আছে? এতদিন থেকে যে আছি, কোনোদিন কি বিরক্ত হয়েছি? তা হয়নি, আর হলেও আমি জানবো কিভাবে? এটা তো তোমার মনেই জানে। হ্যাঁ, আমার মন জানে। আর আমার মন যেটা জানে সেটা শুধু আমি জানি। তাই তোকে এটা নিয়ে না ভাবলেও চলবে। কিন্তু ভাবনাটা তো আপনা আপনি চলে আসে। এসব কথা রাখ, অন্য কথা বল। কি বলবো, তুমি রিলেশন করো না কেন? সেটা আমার বিষয়। আমার ভালো লাগে না তাই করি না। আমার যখন ভালো লাগবে তখন করব। সেটাও ঠিক। আমি শুধু ভাবতেছি যে মুন্তা আপু একদিনে এত চেঞ্জ কেমন হলো। যে মেয়ের মুখে সবসময় হাসি লেগে থাকে, যে কথা না বলে থাকতে পারে না, সে মেয়ে হাসতেই কথা বলতে ভুলে গেছে। আর আমার সাথে কীভাবে যেন কথা বলছে। আচ্ছা আপু, তুমি একদিনে এত চেঞ্জ কীভাবে হলে? আমার সাথে কীভাবে যেন কথা বলতেছো? কই না তো, একদম ঠিক আছি। না, তুমি ঠিক নেই। কী হয়েছে তোমার, বলো। আমার কিছুই হয়নি। আমি মুন্তা আপুর সাথে এইসব কথা বলতেছি, আমার সময় মীরা চলে আসলো। হাই মনির। আরে তুমি আসো। এখন কেমন আছো তুমি? হ্যাঁ ভালো। কি হয়েছে তোমার? হঠাৎ করে এমন হলো কেন? আরে বাদ দাও সব, তুমি কেমন আছো বলো। তোমার সাথে কয়েকদিন থেকে দেখা নেই, কথা নেই, ভালো থাকবো কিভাবে? মীরার এমন কথা শুনে মুন্তা আপু ওখান থেকে উঠে চলে যাচ্ছিল। আমি মুন্তার ওপর হাত ধরে আবার ওখানেই বসতে বললাম। বসতে চাচ্ছিল না, আমি জোর করায় বসলাম। আমার সাথে দেখা বা কথা না হওয়ার সাথে তোমার আবার ভালো থাকার সম্পর্ক কি? আছে অনেক সম্পর্ক, তুমি কি বুঝছো না? না বললে কিভাবে বুঝবো? এখন না, অন্য সময় বলবো।
কেন? এখন বললে কি কোনো সমস্যা হবে? সে অনেক কথা, এখন বলা যাবে না, পরে সময় করে বলবো। এখন আমি তোমায় শুধু একটু দেখতে আসছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন যাই, পরে তোমার সাথে কথা হবে। আচ্ছা ঠিক আছে। মীরা চলে গেল। আমি মুন্তা আপুর দিকে একবার তাকালাম। ও মন খারাপ করে বসে আছে। কি হয়েছে তোমার বলো তো? কাল থেকে তুমি মন খারাপ করে বসে আছো, আর আজকে মীরা আসার পর তো আরো। না তেমন কিছুই না। আমায় একটা কথা বলবি? হ্যাঁ বলো। তুই কি মীরাকে ভালোবাসিস? আরে কি বলো, আমি ওকে ভালোবাসতে যাবো কেন? ও আমার জাস্ট ফ্রেন্ড, আর আমরা এক ক্লাসে পড়ি, তাই ওর সাথে কথা বলি। ওসব ভালোবাসা কিছুই না। কিন্তু আমার তো মনে হয় মীরা তোকে ভালোবাসে। কি বলো তুমি? আমরা জাস্ট ফ্রেন্ড। সেটা তোর পার্সোনাল বিষয়, তুই যেটা ভালো বুঝিস। আচ্ছা চল, এখন অনেকক্ষণ হয়ে গেছে, এখানে এসেছি। আচ্ছা চলো। আমরা নিচে গেলাম। আমি শুয়ে আছি। বিকেলে আমার জ্বরটা সেরে গেছে, এখন অনেক হালকা ফিল করছি। একটু পর মুন্তা আপু আমার কাছে আসলো। শোন, তোর জ্বর এখন নেই, রাতে খেয়ে নিবি আর তাড়াতাড়ি ঘুমাস। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। মুন্তা আপু চলে গেল। কেন জানি না এখন খুব খালি খালি লাগতেছে, মনে হচ্ছে কি যেন নেই। আমার মনটাও ভালো লাগছে না। মুন্তা আপুর এমন অবস্থা দেখে একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। আমি শুয়েই আছি। একটু পর আম্মু আমার কাছে আসলো। কিরে বাবা, এখন কেমন লাগছে? এখন অনেক ভালো আছে আম্মু। মুনতাহা তোকে কিছু বলেছে? না তো আম্মু, কেন? না, কাল মেয়েটা এসেছে, এইভাবে কথাও বলছিল না, খাচ্ছিল না, কেমন যেন শুধু ছটফট করছিল। ওই কয়েকদিন মেয়েটা আসলো, সব সময় হাসতো, কথা বলতো, কিন্তু কাল থেকে আমি তো কিছু জানি না আম্মু, কেন ও এমন করতেছে? মেয়েটা অনেক ভালো, লক্ষ্মী একটা মেয়ে। এই কয়েকদিনে মনটা কেড়ে নিয়েছে। শুধু তোমার না আম্মু, এতদিন থেকে মুন্তা আপুর সাথে থেকে আমি এটা বুঝতে পারিনি, কিন্তু আজ মুন্তা আপু চলে যাওয়ার পর বুঝতেছি যে মুন্তা আপু আসলে কি ছিল আমার লাইফে। এটা ভালোবাসা না কি জন্য কিছু, তা আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি আমি সবসময় মুন্তা আপুর সাথেই থাকতে চাই। কাল থেকে মুন্তা আপু মন খারাপ করেছে, খায়নি ঠিক মতো। আম্মু আমি একটু ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঘুমা। আম্মু চলে গেল। আমি ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। তারপরও চোখ বন্ধ করে আসি, কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারে না। পরদিন সকালে উঠলাম, আজকে একটু ফ্রেশ লাগছে। আমি উঠে ফ্রেশ হয়ে আবার এসে শুয়ে পড়লাম। আজ একটু অবাক হলাম, এখন পর্যন্ত মুন্তা আপু আমায় একটা ফোন বা টেক্সট কিছুই করেনি। কিছু না বুঝে আমি ফোন করলাম, কিন্তু ফোনটা বন্ধ। কিছুই বুঝতেছি না হঠাৎ করে আবার কি হলো। এভাবে প্রায় 5 দিন চলে গেল, মুন্তা আপুর কোনো খবর নেই। হঠাৎ করে মুন্তা আপু এত চেঞ্জ হয়ে গেল। পরদিন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি গেলাম। গিয়ে দেখি মিনহাজ ক্যাম্পাসে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। কিরে মনির, কেমন আছিস? হ্যাঁ ভালো রে, তুই? ভালো আছি। তোর শরীরটা এখন ভালো? হ্যাঁ ভালো আছে। এ মিনহাজ, তুই কি মুন্তা আপুকে দেখেছিস? না তো, কয়েকদিন হলো দেখি না। ও আচ্ছা ঠিক আছে, চল ক্লাসে যাই। আচ্ছা চল। আমি ক্লাসে গিয়ে একটা ক্লাস করলাম, কিছু ভালো লাগছে না, তাই আর ক্লাস না করে বাইরে চলে আসলাম। আমি ক্যাম্পাসে এসে মুন্তা আপুকে খুঁজতেছি, না পেয়ে বাসার দিকে যাচ্ছি। যাওয়ার সময় দেখলাম সেদিনের সেই হাতি, মানে মুন্তা আপুর মোটা ফ্রেন্ড দুটা আমার দিকে আসতেছে। কেমন আছো মনির? হ্যাঁ ভালো আছি। আমরা আসলে সরি তোমার সাথে সেদিন ওরকম ব্যবহার করার জন্য। আরে আমিও সব ভুলে গেছি। আচ্ছা মুন্তা আপু কই? ওর খবর তো জানি না, আর কয়দিন থেকে ভার্সিটিও আসে না। ও আচ্ছা, তোমরা আমায় ওর বাসার ঠিকানাটা দিবা? হ্যাঁ অবশ্যই। আমি মুন্তা আপুর বাসার ঠিকানা নিয়ে চলে গেলাম। আমি বাসে গিয়ে কলিং চাপলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি আম্মু, কি ভালো লাগছে না। মুনতাহার সাথে দেখা হয়েছে? না, ভার্সিটিতে আসেনি। মেয়েটার যে হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তুই রুমে যা। আমি আমার রুমে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম মুন্তা আপুর বাসার উদ্দেশ্যে। আমি গিয়ে কলিং বেলে চাপ দিলাম। একজন মহিলা এসে দরজা খুলে দিল। বুঝতে পারলাম ইনি মুন্তা আপুর আম্মু। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আন্টি আমি মনির, মুন্তা আপুর বাসায় আছে? ও মনির, ভেতরে এসো। মুনতাহার কাছে তোমার কথা অনেক শুনেছে। তোমায় অনেকবার নিয়ে আসতে বলেছি, কিন্তু নিয়ে আসেনি। তুমি এসেছো, খুব ভালো করেছো। আমি ভেতরে গেলাম। আসলে আন্টি আমি আসতে চাইছিলাম, কিন্তু কোনো কারণে আসা হয়নি। আচ্ছা বাবা, তুমি বসো। আন্টি মুন্তা আপু কোথায়? ও তো ওর রুমই, তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। লাগবে না আন্টি, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও।
আমি মুন্তাহা আপুর রুমের সামনে গেলাম, গিয়ে দরজায় নক করলাম, আসবো? হ্যাঁ, দরজা খোলা আছে। ধন্যবাদ। আমি রুমের ভেতর গিয়ে দেখি মুন্তাহা আপু বসে আছে। তবে সবচেয়ে অবাক হলাম মুন্তাহা আপুকে দেখে। এই কয়দিনে অনেক শুকায় গেছে। ভালো আছো? আরে মনির, তুই কখন আসলি? আর আমার বাসার ঠিকানা পেলি কোথায়? যেখানেই পাই। তোমার কি হয়েছে বলো তো? কই, আমার কিছু হয়নি তো। তোমার যে কিছু একটা হয়েছে এটা আমি ভালোই বুঝতে পারছি। কি হয়েছে বলো? আমার কিছু হয়নি বলছি তো। কিছু না হলে তুমি আমার সাথে কথা বলছো না কেন? আর শুনলাম কয়েকদিন থেকে ভার্সিটিতেও যাওনি। এমনিতেই ভালো লাগছিল না, তাই যাইনি। আমার উপর কি মন খারাপ করেছো? আরে আমি তোর উপর মন খারাপ করে থাকবো কেন? তাহলে আমার সাথে কথা বলছো না কেন? আর এত চেঞ্জ হলো কিভাবে তোমার? সময়ের সাথে মানুষকেও পাল্টাতে হয়। আমি সময় বুঝি না। আমি তোমাকে আগের মতোই চাই। কেন? তোর কথায় আমি আগের মতো হতে যাব কেন? আমি জানি না, আমি শুধু এতটুকুই জানি আমি তোমাকে আগের মতোই চাই। আগের মতো হতে গেলে আবার যে মাইর খাইতে হবে, আবার তোকে বিছানায় পড়ে থাকতে হবে। আমি তাতেও রাজি আছি। মায়ের খেয়ে পরে আবার তোমার সেবা যত্ন পাবো তো, সেটা হলো আমি মায়ের খেতেও রাজি আছি। ইস, আসছে। আমি কেন তোর সেবা যত্ন করতে যাব? আমি কি তোর বউ নাকি? তুমি রাজি থাকলে সেটাও করে ফেলবো। এই, আমি তোর বড় আপু হই, ইদানিং তোর মুখে কিছুই আটকাচ্ছে না। আমি আর বড় আপু বুঝি না, আমরা এখন থেকে ফ্রেন্ড। আমি ফ্রেন্ড বলেই মুন্তা আপুর দিকে হাত বাড়াই দিলাম। মুন্তা আপু কি যেন ভাবতেছে। কি হলো, কি ভাবতেছো? ফ্রেন্ড হবে না আমার? আরে ভাবি, তারপর বলো। ভাববে মানে? এতে আবার ভাবার কি আছে? আরে অনেক কিছু আছে। আচ্ছা ঠিক আছে, ভাবো। তবে আজ রাতেই ভাববে, কাল সকালে আমি আমার উত্তর চাই। আচ্ছা ঠিক আছে। আমরা কথা বলতেছি, আমার সঙ্গে আন্টি রুমে আসলো। কি ব্যাপার, তোমাদের গল্প শেষ হলো? হ্যাঁ, শেষ হয়েছে। আচ্ছা মনির, মুনতাহার কি হয়েছে? কেন আন্টি? ওকে কয়েকদিন থেকে দেখছি ঠিকভাবে খাচ্ছে না, কি যেন চিন্তা করে। মুন্তা আপুকে রাগানোর একটা আইডিয়া আবার আমার মাথায় আসলো। হ্যাঁ আন্টি, মুন্তা আপু তো অনেক চিন্তায় আছে। কিসের চিন্তা ওর? না মানে আমার সেদিন বললো যে ওর সাথে সবার বিয়ে হচ্ছে, শুধু আপুর বিয়ে হচ্ছে না, তাই আপু বিয়ের চিন্তা করে। এই বাজে কথা বলবি না। আমি কখন তোকে এভাবে বলছি? কেন? তুমি তো সেদিন আমাকে এভাবে বললে যে আমি যেন আন্টিকে কথাগুলো বলি। ওই, তুই বানিয়ে কথা বলছিস। আম্মু, এসব কিছুই না। হ্যাঁ রে মুনতাহা, তোর যদি এতই বিয়ে করার শখ হয়েছে তাহলে লেখাপড়া বাদ দে, আমরা তোর বিয়ে দিদি। আম্মু, মনির এসব তোমায় বানিয়ে বলতেছে, আমি এমন কিছুই বলিনি। আন্টি, আমি আপনাকে বানিয়ে বলতে যাবো কেন বলো তো? মুন্তা আপু আমায় যেভাবে বললো আমি সেটাই বললাম। মনিরের বাচ্চা, তুই খাড়া। আর কে থাকে ওখানে, দিছি দৌড়। এখন তুমি ওখানে ঠেলা সামলাও। আমি বুঝতে পারছি মুন্তা আপু কেন এই কয়দিন কথা বলেনি। আমার অসুস্থতা ওর নিজেকে দায়ী করছে। যাক, এখন তো মনটা ভালো করে দিয়েছি, এখন ভালো হলেই হলো। তবে বেশ কয়েকদিন পর মুন্তা আপুকে জ্বালিয়ে খুব ভালো লাগছে। আমি বাসায় এসে দিলাম শান্তির একটা ঘুম। সকালে কিছুর জন্য চেঁচামেচির শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে কানটা একটু বাইরের দিকে বাড়িয়ে শুনতেছি আসলে কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এ তো মুন্তা আপুর গলা, আমাকে বিচার দিচ্ছে। আন্টি, তোমার ছেলেকে তুমি কি করবা বলো? কেন রে মা, কি করেছে বাদরটা? ও কাল আমুকে গিয়ে বলে আসছে আমি নাকি ওকে বলেছি যে আমি বিয়ে চাই। আর আম্মু আমায় কাল থেকে বকতেছে। কি এসব বলতেছে? দাঁড়া, আজকে ওর একদিন কি আমার যে কয়দিন লাগে। মনির, এই মনির! আমি আজকে শেষ। নারী শক্তি জাগ্রত হয়েছে। আমি দরজা লক করে বিছানায় গিয়ে শুয়ে আছি। এই দরজা এখন খোলা যাবে না, নাহলে আজকে 12টা বাজাবে আমার। মুন্তা আপু এসে দরজায় নক করতেছে, আমার কোনো সারা শব্দ নেই। এই মনির, তুই কি দরজা খুলবি না? আমি একটু ঘুমের ভান করে বললাম, কে? দরজাটা খুলে দেখ কে। ও মুন্তা আপু, হঠাৎ করে কি মনে করে? তুই দরজা খোল, তারপর বলতেছি কে আমি। না, এখন দরজা খুলবো না, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি যাও। তুই কি দরজা খুলবি না? আমি কি পাগলা করতে কামড়াইছি যে আমি দরজা খুলি? আচ্ছা ঠিক আছে, তোর দরজা খুলতে হবে না। কয়দিন তুই দরজা না খুলে থাকবি? ভার্সিটি তো তোর দেখতে পাবো, তখন মজা দেখাবো। আচ্ছা থাক, আমি গেলাম। যাক, ড্যান্ডে চলে গেছে।
এখন একটু শান্তিতে থাকবো। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম, দেখলাম কোনো সারা শব্দ নেই। তার মানে ডাইনি চলে গেছে। আমি দরজাটা খুলে বাথরুমের দিকে যাচ্ছি, এমন সময় ডাইনি এসে আমাদের ধরে ফেললো। সোনা চাঁদ, এবার কোথায় যাবি? হুম হুম। এ কি আপু, তুমি এখনো যাওনি? না, আমি তোর অপেক্ষাতেই আছি এখনো। দেখো, এটা কিন্তু চিটিং। না, আমি খেলবো না। ওই, কিসের চিটিং, কিসের খেলা? তুই কাল আম্মুকে ওইসব কি বলছিস বল? আমি কই কিছু বলি নাই তো। ওই, তুই আমার সামনেই বললি, আর এখন তুই বলছিস কিছু বলিস নাই। আন্টি! এই তুমি আবার আম্মুকে ডাকছো কেন? আমার আম্মুটা হয়েছে, ওনাকে ডাকা আর উনিও এসে হাজির। তবে ভাবসাব বেশি ভালো না। হাতে লাঠি জাতীয় কিছু একটা জড়বস্তু লইয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। এই শয়তান, তুই কাল মুনতাহার আম্মুকে কি বলেছিস? আম্মু, আমি তোমার ভদ্র ছেলে না, আমি কিছুই বলি নাই তো। তুই বললি আর আমি বিশ্বাস করলাম? আন্টি, তুমি কাকে বিশ্বাস করো, ওকে না আমাকে? আমি তোকে বিশ্বাস করি মা। আম্মু, তুমি আমার আম্মু হয়ে বাইরে একটা মেয়ের কথা বিশ্বাস করবা? একে বাহিরে? তুই বাহিরে মুনতাহার ঘরে? কি এত বড় কথা? যাও, থাকবো না আমি তোমার বাসায়, আমি চলে যাবো বাসা থেকে। থামো বাছা, কোথায় পালানোর প্ল্যান করতেছো? কোনো উপায় নেই? এই যা, পালানোর এত ভালো একটা বুদ্ধি করলাম, সেটাও ফেল হয়ে গেল। কি বলো এসব? আমি পালাতে যাবো কেন? আমি বীর, আর বীররা কখনো পালায় না। একবার ছেড়ে দিয়ে দেখো আমি পালাই নাকি। এত সহজে না। আন্টি, তুমি ওর কি বিচার করবে বলো? ওই কান ধর। এসব কি বলো আম্মু? আমি বড় হয়ে গেছি না? আমার একটা মান সোলেমান আছে না? তোর মান সম্মান আমি তোকে দেখাচ্ছি, দাঁড়া। আম্মু, মার জন্য আমাদেরকে এগিয়ে আসতেছে। থাক, আর মারতে হবে না, এই যে কান ধরছি। আন্টি, শুধু কান ধরলে হবে না, ওকে উঠবোস করতে হবে। ওরে ডাইনি, আল্লাহ তোর উপর ঠাডা ফেলবো। তুই এই বাচ্চা ছেলেটার উপরে এত অত্যাচার করতেছিস? ওই দাঁড়িয়ে কি ভাবতেছিস? উঠবস কর। বুঝতে পারছি, এখন যদি উঠবস না করি তাহলে বড় কোনো ঝড় আমার উপর দিয়ে বহিয়ে যেতে পারে। তাই কান ধরে উঠবস করলাম। ওই, বল, আর কোনোদিন এরকম করবি? না, আর জীবনে করবো না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করে দিলাম। যা, তাড়াতাড়ি রেডি হয়ে হায়, আমি অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসলাম খাবার খাওয়ার জন্য। তারপর খেয়ে দুজনে বেরিয়ে পড়লাম। আমরা গাড়িতে বসে আছি। কালকের কথাটা ভেবেছো? কোন কথা? সে কি, কাল যে তোমায় বললাম আমরা এখন থেকে ফ্রেন্ড। ও ওটা? হ্যাঁ ভেবেছি। তা উত্তরটা কি? হ্যাঁ, হতেই পারি। ধন্যবাদ দিয়ে তোমায় ছোট করতে চাই না, তাই দিলাম না। আসো হ্যান্ডশেক করি। ওই, বাজে কথা রাখ, আর একদম চুপচাপ বসে থাক। আচ্ছা ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। আমি চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর আমরা ভার্সিটিতে আসলাম। তারপর মুন্তা আপুর ক্লাসের দিকে গেল, আমি আমার ক্লাসের দিকে যাচ্ছি। এমন সময় মীরা এসে সামনে হাজির।